প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। অনলাইন ইংলিশ ক্লাসে ওকে, তো আমরা হচ্ছে একটু কষ্ট করে প্রত্যেকে একটু জাস্ট কমেন্টে জানাবে হচ্ছে আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা। এটা প্রত্যেকে একটু কষ্ট করে ফার্স্টে আমাদের জানিয়ে রাখবে যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। ওকে, সব কিছু ঠিক আছে কিনা ফার্স্টে একটু জানাবে আমাদের যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। ওকে, একটু কমেন্টে জানাবো। ওকে, সবাই একটু কষ্ট করে একটু কমেন্ট সেকশনে জানাবে যে আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এবং একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে রাখবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই সালাম দিচ্ছ। ওকে, ঠিক আছে। তো আমরা আমাদের আজকে মূলত হচ্ছে যে পার্টটা পড়বো সেটা হচ্ছে আমাদের ইংরেজি গ্রামারের কিছু রুলস পড়বো। এর পাশাপাশি হচ্ছে, হ্যাঁ ভালো আছি, সাউন্ড ক্লিয়ার। ওকে, একটু কষ্ট করে সবাই একটু জানাবো যে ক্লিয়ার আছে কিনা, আর একটু ফ্রেন্ডকে মেনশন দিয়ে রাখবো যে আমাদের দেখা যাচ্ছে কিনা পুরো ক্লিয়ারলি। একটু ফ্রেন্ডকে মেনশন দিয়ে রাখো যে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা। ওকে, প্রত্যেকে জয়েন করে ফেলো আমাদের আজকের অনলাইন ক্লাসে। আশা করি আমাদের ক্লাসটা খুব ইফেক্টিভ হবে এবং তোমাদের ইংরেজি যত কনফিউশন পুরোপুরি দূর হয়ে যাবে আমাদের আজকের ক্লাসের মাধ্যমে। ওকে, তো আমাদের যাদের কাছে বুস্টার বুকটা আছে তারা একটু পাশে নিয়ে বসো, আর যাদের কাছে বইটা নাই তারা খাতাটা একটু নিয়ে বসলে হবে। আমরা মেইনলি হচ্ছে আজকে কিছু ইম্পর্টেন্ট গ্রামার টপিকগুলো পড়বো যেগুলোতে আমাদের প্রচুর কনফিউশন তৈরি হয়, এমন কিছু টপিক। ওকে, তো আমরা ফার্স্টে আমাদের ক্লাসের ফার্স্ট সেশনে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা পার্সোনাল স্কিলস শেষ করেছি রিসেন্টলি। আজকে আমাদের ক্লজ এন্ড ফ্রেজ সহ পার্টিসিপল জেরান্ড সহ যতগুলো গ্রামারের প্রবলেম হয় আমাদের সেই ব্যাপারগুলো একটু ক্লিয়ারলি করবো। এর আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ইংরেজিতে দেখা যায় যে আমাদের এল ওয়াই যুক্ত যে ওয়ার্ডগুলো আছে যেগুলোতে একটু কনফিউশন তৈরি হয়, এল ওয়াই দিয়ে কিন্তু আমাদের দুইটা পার্সোনাল স্পেস হয়, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং একটা অ্যাডভার্ব। তো এইবার আমরা হচ্ছে এই কনফিউশনটা দূর করার জন্য একটা কোডিং পদ্ধতি ব্যবহার করতে পারি। ওকে, যেটা করবো হচ্ছে আমরা এলওয়াই সমস্ত এলওয়াই যুক্ত যে ওয়ার্ডগুলো আছে সেগুলো সবগুলোই আমরা একবারে জাস্ট আজকে একটা ট্রিকি প্রসেসে পড়বো, যে আমি যখন কোশ্চেন দাগাবো, কোশ্চেন দাগানোর সময় আমার যে কোশ্চেন কারেক্ট হয়েছে তো সেটা আমি কিভাবে ডিসাইড করব। প্রত্যেকেই জাস্ট এর একটা শর্টকাট প্রসেস আছে, এই প্রসেসটা আমরা ফলো করব। সেটা হচ্ছে আমরা যদি কখনো দেখি যে এলওয়াই যুক্ত যে শব্দগুলো আছে, যেমন হতে পারে সেটা ফ্রেন্ডলি হতে পারে, ব্রাদারলি, মাদারলি, সিস্টারলি, অথবা হোমলি বা ম্যানলি হতে পারে। ওকে, তো এই এলওয়াই যুক্ত যে ওয়ার্ডগুলো আছে সেগুলোতে কাজ করা যেতে পারে। সেটা হচ্ছে তোমাদের জাস্ট আমরা পার্সোনাল ফিস তো পড়েছি, তো এটার জন্য একটা ছোট্ট একটা কোডিং সিস্টেম ব্যবহার করতে পারি আমরা। ওকে, আগে আমরা কোডটা ফলো করে ফেলি যে আমরা গতদিন পার্সোনাল স্পেস পড়েছিলাম বা তার আগে পড়েছিলাম পার্সোনাল স্পেসের ক্ষেত্রে জাস্ট আজকে একটা কোড ব্যবহার করে আমরা এই এলওয়াইগুলোকে আইডেন্টিফাই করব। মেইনলি ব্যাপারটা হচ্ছে আমরা নাউনের কোড হচ্ছে 1, প্রোনাউন 2, অ্যাডজেক্টিভ 3, ভার্ব হচ্ছে 4, অ্যাডভার্ব হচ্ছে 5। জাস্ট এই 5টা সিরিয়াল একটু মনে রাখবো। প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে আমরা যে সিরিয়াল করেছিলাম। তো ওকে, এইটা আজকে ফার্স্টে যেটা পড়তেছি এটা হচ্ছে তোমরা গতদিন যেটা পড়ছিল ওটা একটা রিভিশন, আমরা এরপরে হচ্ছে রুল বলে দিচ্ছি যে ওকে। তো মেইনলি যেটা করব সেটা হচ্ছে আমরা নাউনের কোড হিসেবে ব্যবহার করতেছি হচ্ছে 1, প্রোনাউনে হচ্ছে 2, অ্যাডজেক্টিভে 3, ভার্বে 4, অ্যাডভার্বে হচ্ছে 5। কষ্ট করে একটু জাস্ট প্রত্যেকে কমেন্ট করে ফেলো যে আমাদের কোনটা কি কোড। ওকে, নাউন হচ্ছে 1, প্রোনাউন হচ্ছে আমাদের 2, অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের 3, ভার্ব হচ্ছে 4, অ্যাডভার্ব হচ্ছে 5। ওকে, জাস্ট প্রত্যেকে একটু কষ্ট করে কমেন্ট সেকশনে লিখবা হচ্ছে নাউন 1, প্রোনাউন 2, অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের
3, ভার্ব হচ্ছে আমাদের 4, আর অ্যাডভার্ব হচ্ছে আমাদের 5। ওকে, তো এটা একটু কমেন্ট করে ফেলি প্রত্যেকেই। এরপর আমরা একটা ম্যাজিক্যাল জিনিস দেখব, সেটা হচ্ছে যে কোনো এলওয়াই থাকলে তোমার কনফিউশন দূর হয়ে যাবে শিওর। ওকে, তোমার এলওয়াই যুক্ত যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দাগাতে কখনো ভুল হবে না। ওকে, ভেরি গুড। আমরা এবার যেটা একটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে আমাদের যে এলওয়াই যেটা, এইটার কোড হচ্ছে 2। যদি এলওয়াই থাকে সেখানে জাস্ট 2 ব্যবহার করব। আর আমরা যে পার্সিয়াল স্পিচ যেটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্ব। ওকে, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো একটা কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে জাস্ট খেয়াল করবে, একটু আগে আমরা কোড লিখেছিলাম, সেই কোডগুলোর সাথে একটু মিলাবো। সেটা হচ্ছে আমরা জাস্ট ফ্রেন্ডলি থেকে আসতেছি। ওকে, প্রত্যেকে জাস্ট খেয়াল করো, দেখো ফ্রেন্ডলি আমরা একটু আগে পড়লাম। ফ্রেন্ড যদি বলা হয়, ফ্রেন্ড হচ্ছে নাউন। ওকে, আমরা একটু আগে বলছি নাউনের কোড হচ্ছে 1। এর সাথে একটু আগে বললাম যে লি যদি যুক্ত হয় তাহলে সেইটার কোড হচ্ছে 2। তাহলে 1-এর সাথে যদি 2 যোগ হয় তাহলে সেটা হয় হচ্ছে 3। ওকে, এবং দেখা গেল যে কনফিউজড হয়ে গেলাম, যদি কখনো কনফিউজড হই যে আমার এটা কোন পার্সিয়াল স্পিচ, তখন জাস্ট তুমি ইউটিলাইজ করতে পারো এই কোডটা। তাহলে 1-এর সাথে যদি 2 হয়, 3 হয়, 3 হলে কোন পার্সিয়াল স্পিচ, একটু আগে যে আমরা কোড লিখছিলাম, আমি একটু কমেন্ট করে জানাবো যে 3 যদি হয় তাহলে সেটা কোন পার্সিয়াল স্পিচ। ওকে, আমরা ফার্স্টে হচ্ছে যেহেতু ফ্রেন্ড ছিল নাউন। ওকে, নাউন এর সাথে আমরা বলছিলাম একটু আগে যদি লি যুক্ত হয়, লি হলে সেটা হয়ে যাবে হচ্ছে তার সাথে 2 যোগ হবে। ওকে, 1 আর যদি 2 যোগ হয় তাহলে সেটা কোন পার্সিয়াল স্পিচ হয়, একটু আগে তোমরা সিরিয়ালি লিখছো। ওকে, তাহলে হচ্ছে ফ্রেন্ডলি হচ্ছে কি, কমেন্ট একটু জানাতে হবে আমাকে, জাস্ট কষ্ট করে একটু কমেন্ট সেকশনে একটু জানাবে ফ্রেন্ডলি হচ্ছে কি। ওকে, জাস্ট প্রত্যেকেই কমেন্ট সেকশনে জানাই যে 1-এর সাথে যদি 2 যোগ করি 3 হয়, 3 হলে কোন পার্সিয়াল স্পিচ। ওকে, প্রত্যেকেই কষ্ট করে জাস্ট একটু লিখে ফেলো যে 1 + 2 যোগ হলে হয় 3, 3 হলে কোন পার্সিয়াল স্পিচ। ওকে, পরেরটা ব্রাদারলি। খেয়াল করছো কি না? ব্রাদার হচ্ছে নাউন, নাউনের কোড ছিল 1, লি এর কোড হচ্ছে 2। 1-এর সাথে যদি 2 যোগ হয় তাহলে হয় 3, 3 হলে কোন পার্সিয়াল স্পিচ। একটু আগে তুমি মেবি সিরিয়ালি লিখছিলা, 3 হলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, পরেরটা হচ্ছে মাদার। মাদারের কোড হচ্ছে একটু আগে বলছিলাম নাউনের কোড হচ্ছে 1, যদি লি যুক্ত হয় তাহলে সেটার কোড হচ্ছে, যেহেতু 2টা অ্যালফাবেট সেখানে 2, তাহলে 1-এর সাথে 2 যোগ হলে হয় 3, 3 হলে সেটা অ্যাডজেক্টিভ। একেবারে ক্লিয়ার। সিস্টার হচ্ছে নাউন, নাউনের কোড হচ্ছে 1, তার সাথে লি হলে বলছিলাম 2, 1-এর সাথে 2 যোগ হলে সেটা হচ্ছে 3, 3 হলে অ্যাডজেক্টিভ। একটু আগে সিরিয়ালি আমরা মেবি লিখছি সবাই জাস্ট। ওকে, ভেরি গুড। আমরা এরপরে যেটা করবো সেটা হচ্ছে টাইমলি। টাইম হচ্ছে নাউন, নাউনের কোড হচ্ছে 1, তার সাথে লি এর কোড হচ্ছে 2, 1-এর সাথে 2 যোগ করলে সেটা হয় 3, 3 মানে অ্যাডজেক্টিভ। ওকে, তার মানে তুমি কনফার্ম কিনা, তুমি যে কোয়েশ্চেন দাগাচ্ছ, দাগানোর পরে 100% সঠিক কিনা, এটার জন্য এটাকে লিটমাস টেস্ট বলতে পারি আমরা। জাস্ট যে তুমি দাগালা, শিওর আমার কোয়েশ্চেনের আনসার হয়েছে। ওকে, কাওয়ার্ড হচ্ছে নাউন, 1-এর সাথে হচ্ছে 2 যোগ করলে হয় 3, 3 হলে হয় সেটা অ্যাডজেক্টিভ। ওকে, তবে কাওয়ার্ডলি কিন্তু যদি বাক্যে বসে, ভার্বকে যদি মডিফাই করে তাহলে অ্যাডভার্বও হতে পারে। দ্যাট সিঙ্গেল ওয়ার্ড হিসেবে জাস্ট আমরা 1 + 2 মানে 3। ওকে, ম্যানলি, ম্যানের ক্ষেত্রে সেম, 1-এর সাথে হচ্ছে আমরা 2 যোগ করতেছি, তাহলে 1-এর সাথে 2 যোগ করলে হয় 3, 3 হলে সেটা অ্যাডজেক্টিভ। ওকে, ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট সেকশনে জানাবো। ওকে, প্রত্যেকটাই অর্থাৎ দাঁড়াচ্ছে ফ্রেন্ডলি, ব্রাদারলি, মাদারলি, সিস্টারলি, অথবা হচ্ছে টাইমলি, কাওয়ার্ডলি, ম্যানলি, প্রত্যেকটা কিন্তু জাস্ট আমরা একটু কোডিং করে। ওকে, রাইট। ওকে, একটা ব্যাপার হয় কি, মেইনলি হচ্ছে এভাবে করে শেখার উদ্দেশ্য হচ্ছে 2টা, যে আমাদের কোয়েশ্চেন যখন পাই আমরা কম্পিটিটিভ এক্সামগুলোতে, সেখানে ঝামেলাটা হয় কি যে ভুলে যাওয়া লাগে প্রচুর। তুমি তোমার পারা জিনিসটাই, যেমন হোমলি 18 সালে ম্যাথ কোয়েশ্চেন, ওইবারই অনেকে ভুল করে আসছে, ওটাকে লি দেখেই অ্যাডভার্ব দাগিয়ে চলে আসে। এই জন্য আমাদের এই প্রসেসটা, যে তুমি দাগাচ্ছ 100% ক্লিয়ার যে তুমি সঠিক দাগিয়েছ। ওকে, আমরা চলে আসবো এরপরে, আমরা আসবো হচ্ছে হোমলি, যেটা 18 সালে ম্যাথ কোয়েশ্চেন ছিল। ওকে, হোমলি ক্ষেত্রে যেটা খেয়াল করবো সেটা হচ্ছে হোম নাউন, নাউনে করে একটু আগে বললাম 1, লি হলে সেটার সাথে যোগ হবে 2, 1-এর সাথে 2 যোগ হলে একটু আগে পড়ছি 3, 3 হলে সেটা অ্যাডজেক্টিভ। কিংলি সেম, 1, ওকে, লি হলে বলছিলাম তার সাথে 2 যোগ হবে, 1-এর সাথে 2 যোগ হলে 3, 3 হলে সেটা অ্যাডজেক্টিভ। স্কলারলি সেম, 1, 1-এর সাথে যদি 2 যোগ হয় তাহলে সেটা হয় 3, 3 হলে কিন্তু অ্যাডজেক্টিভ। একটু আগে সিরিয়াল তোমরা মুখস্থ করছো যে আমরা 3-এ ছিলাম অ্যাডজেক্টিভ।
ওকে, তাহলে হোমলি কিন্তু অ্যাডজেক্টিভ। চলে আসি কুইকলি। এবার খেয়াল করছো কিনা, কুইক হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভে করছিল হচ্ছে 3, তার সাথে যদি লি যোগ হয় তাহলে সেখানে হয় হচ্ছে 2, 3-এর সাথে যদি 2 যোগ হয় তাহলে সেটা কিন্তু 5 হয়। 5 হলে কিন্তু আমরা জানি মনে হয় একটু আগে পড়ছি, 5 হলে হচ্ছে আমাদের সেটা অ্যাডভার্ব। ওকে, আমাদের স্লোলি সেম, এখানে 3-এর সাথে যদি 2 যোগ করো তাহলে সেখানে হয়ে যায় হচ্ছে 5, 3 আর 2 5, তার মানে এটা অ্যাডভার্ব। সেম র্যাপিডলি, র্যাপিড কিন্তু 3, তার মানে অ্যাডজেক্টিভ, তার সাথে লি হলে হবে 2, 3 আর 2 5। ওকে, এই প্রসেসটা মেইনলি তোমাকে কম্পিটিটিভ এক্সামে লিটমাস টেস্ট হিসেবে কাজ দিবে, যেটা তুমি সঠিক 100% ক্লিয়ার। ওকে, যে আমি দাগিয়েছি যে কোশ্চেনটা শতভাগ ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে মেবি আমাদের ক্লিয়ার দুইটা জিনিস আমরা ক্লিয়ার করলাম, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে অ্যাডভার্বের যে কন্ট্রাডিকশনটা ছিল সেটা ফুললি ক্লিয়ার। ওকে, তাহলে আবার বলি, নাউনে কোড কিন্তু 1, প্রোনাউন 2, অ্যাডজেক্টিভ 3, ভার্ব হচ্ছে 4, অ্যাডভার্ব 5। ওকে, প্রত্যেকে আবার একটু কমেন্ট সেকশনে আরেকবার কমেন্ট করে ফেলবো, নাউন, অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। ওকে, তাহলে মেবি আমাদের এই সেকশনটা ক্লিয়ার। ওকে, আমি একটু কমেন্ট সেকশনে একটু জানাবো যে ব্যাপারটা বুঝছি কিনা সবাই। হ্যাঁ, প্রত্যেকে একটু জানাবে যে বুঝছি কিনা। আমরা কিন্তু মেইনলি এটা গতদিনও শিখেছিলাম, বাট সলিডভাবে শিখছিলাম যে নাউনের সাথে এলওয়াই বা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে কী হয় সেটা। বাট আজকের প্রসেসটা একটু ট্রিকি, যেটা তোমাকে কম্পিটিটিভ এক্সামে 100% কাজে দিবে প্রচুর, এবং এইটা তোমাকে অন্য লেভেলে কাজে দিবে যে তুমি কোশ্চেনটা দাগিয়েছো, দাগানোর পর তোমার কোশ্চেনটা ভুল হয়নি ব্যাপারটা। ওকে, ভেরি গুড। ক্লিয়ার হলে অবশ্যই জানাতে হবে। আজকের সেশনে আমরা মেইনলি হচ্ছে ক্লিয়ার হলে তোমরা একটু লিখবা যে ক্লিয়ার ডান। ওকে, ডান লিখবা, ডান লিখলে বুঝবো যে আসলে আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার কিনা। ওকে ওকে, সো আমরা এইবার আমাদের নেক্সট সেশন, যেটাতে আমরা পড়বো হচ্ছে কিছু কনফিউশন তোমাদের। আমরা জেরান্ড বা পার্টিসিপল যে ব্যাপারটা ছিল এইটাতে একটু ঢুকবো। ওকে, জেরান্ড বা পার্টিসিপলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কনফিউশন তৈরি হয়। এই পার্টটাকে আজকে একটু খুব সুন্দর করে পড়বো, কারণ বিগত সালের বহু কোয়েশ্চেন আমাদের জেরান্ড বা পার্টিসিপল থেকে এসছে। ওকে, আমরা মেবি সবাই জানি জেরান্ড বা পার্টিসিপলের সংজ্ঞা প্রায় সেম। যদি প্রেজেন্ট পার্টিসিপল বলি, তার সাথে জেরান্ডের কিন্তু একটা মিল আছে। মিলটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। যদি কখনো ভার্বের সাথে আইএনজি যোগ হয়, ওকে, এবং সেটা যদি নাউনের মতো কাজ করে, ফাংশনাল ইংলিশে আমরা সেটা বলছি জেরান্ড। ওকে, আর যেটা পড়েছিলাম ভার্বের সাথে আইএনজি যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তাহলে সেটাকে বলছি আমরা পার্টিসিপল। ওকে, খুব ইজি ব্যাপার, বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপল। এখন কম্পিটিটিভ এক্সামগুলোতে এই প্রশ্নগুলো একটু মিক্সড করে আসে, তখন আমাদের হুট করে দাগাতে যে কনফিউশন তৈরি হয়, এই ব্যাপারটাই আজকে মূলত একটু ট্রিকি স্টাইলে পড়বো, যেটা আমরা একেবারে সুন্দর করে, যে তোমার আজকের পরে আর মনে হয় এই ব্যাপারটা তো কখনো ঝামেলা হবে না। ওকে, পার্টিসিপল এবং জেরান্ড ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই সেশনে মেইনলি শিখবো হচ্ছে জেরান্ড বা পার্টিসিপল কীভাবে বের করতে হয়, তবে একটা শর্টকাট প্রসেস আমরা মেইনলি আজকে শিখবো, যেটা সেটা হচ্ছে শর্টকাট প্রসেসে সংজ্ঞা দিয়ে মাঝে মাঝে কোয়েশ্চেন দাগাতে গেলে ঝামেলাটা হয়, সংজ্ঞা দিয়ে মাঝে মাঝে কিন্তু কোয়েশ্চেনের আনসার মেলানো যায় না। ওকে, আমরা পার্টিসিপল বা জেরান্ড বের করার জন্য একটা শর্টকাট প্রসেস বলতেছি, প্রসেসটা একটু সবাই মনে রাখবে। যদি কখনো জেরান্ড হয় বা যদি কখনো পার্টিসিপল হয়, বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপল, তখন জাস্ট খেয়াল করবে ভার্বের সাথে যে আইএনজি থাকবে, যেমন আমরা উদাহরণস্বরূপ লিখছি ওয়াকিং স্টিক, সুইমিং পুল, ফিশিং বোট, মুভিং ট্রেন অথবা ফ্লাইং বার্ড। ওকে, তো জাস্ট কাজটা হচ্ছে জেরান্ড বা পার্টিসিপল যখনই হবে, তার মানে শিওর তোমার ওখানে আন্ডারলাইন করা থাকবে যে আইডেন্টিফিকেশনের এটা কি হতে পারে। এবারে কাজটা হচ্ছে যখন আমাদের আন্ডারলাইন করা আছে কোনো ওয়ার্ডে, তখন তোমার কাজ হচ্ছে জাস্ট দেখবা হচ্ছে ভার্বের সাথে আইএনজির পরে একটা নাউন দেয়া আছে, ওই নাউনটাকে দুই ক্ষেত্রেই মনে মনে আমরা নিব, জাস্ট দুই জায়গাতে, জেরান্ড হলেও নিব, পার্টিসিপল হলেও নিব। ওকে, এইবার কাজটা হচ্ছে যদি জেরান্ড হয়, এটা কিন্তু খুব ট্রিকি প্রসেস, মানে কি 30 সেকেন্ডের ভিতরে কোনো একটা কোয়েশ্চেন দাগানোর জন্য একটু কেয়ারফুলভাবে যদি দাগাতে পারি তাহলে কিন্তু তোমার মিলে যাবে। ওকে, তো বিষয়টা হচ্ছে এরকম যে জেরান্ড যদি হয় তাহলে তুমি মনে মনে একটা করবা, কি মনে মনে একটা ফর নিবা। ওকে, তারপরে যে ভার্বের সাথে আইএনজি আছে ওইটাকে নিব। ওকে, কি বলছি, জেরান্ড হলে নাউন প্লাস ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি, জেরান্ড হলে নাউন প্লাস ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি। প্রত্যেকে কমেন্টে জানাও জেরান্ড হলে নাউন প্লাস ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি।
ওকে, প্রত্যেকে একটু কষ্ট করে কমেন্টে একটু লিখবা যে জেরান্ড যদি হয় তাহলে নাউন প্লাস ফর প্লাস ভার প্লাস আইএনজি। ওকে, নাউন প্লাস ফর প্লাস ভার প্লাস আইএনজি যদি জেরান্ড হয় তাহলে সেখানে। ওকে, প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে জানাই জেরান্ড যদি হয় তাহলে আমরা কীভাবে মেলাবো? নাউন প্লাস ফর প্লাস ভার প্লাস আইএনজি। ওকে, ভেরি গুড। তানহা লিখছো নাউন প্লাস ফর প্লাস আইএনজি, ভেরি গুড। ওকে, চলে আসো এবার পার্টিসিপেলে কী করবা? পার্টিসিপেলের ক্ষেত্রে যেটা করবা সেটা হচ্ছে নাউনের পরে হচ্ছে জাস্ট একটা ইজ, তারপরে ভার্বের সাথে আইএনজি। ওকে, ভার্বের সাথে আইএনজি। ওকে, এই প্রসেসে তোমার জেরান্ড অ্যান্ড পার্টিসিপেল দুটাই বের হয়ে যাবে। ওকে, আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ওয়াকিং স্টিক, খেয়াল করছো কি না? তাহলে নিশ্চিতভাবে স্টিক হচ্ছে নাউন। আমরা যদি বলি স্টিক ইজ ওয়াকিং নাকি স্টিক ফর ওয়াকিং, জাস্ট একটু মিলিয়ে বলো যে স্টিক ইজ ওয়াকিং নাকি স্টিক ফর ওয়াকিং। ওকে, প্রত্যেকে একটু মিলিয়ে বলো যে কি হতে পারে, স্টিক ইজ ওয়াকিং নাকি স্টিক ফর ওয়াকিং। ওকে, স্টিক ইজ ওয়াকিং নাকি স্টিক ফর ওয়াকিং। প্রত্যেকে এই সেশনটা একটু মিলিয়ে বলবা যে এখানে কোনটায় মেলে, স্টিক ইজ ওয়াকিং হয় নাকি স্টিক ফর ওয়াকিং হয়। জাস্ট নিজে একবার ইজ। ওকে, স্টিক ইজ ওয়াকিং যদি বলো তাহলে লাঠি নিজে নিজে হাঁটে, আর যদি স্টিক ফর ওয়াকিং বলি তাহলে হাঁটার জন্য লাঠি দরকার। ওকে, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট তুমি ডিসাইড করে ফেলো, তাহলে তোমার জেরান্ড পার্টিসিপল ট্রিকি স্টাইলে বের হয়ে যাবে। ওকে, জাস্ট প্রত্যেকে যেটা করি সেটা হচ্ছে একবার সুন্দর করে কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলো যে ওয়াকিং স্টিক, স্টিক ইজ ওয়াকিং নাকি স্টিক ফর ওয়াকিং। ওকে, স্টিক ফর ওয়াকিং, রাইট, ভেরি গুড। তাহলে যদি স্টিক ফর ওয়াকিং হয়, ফর দিয়ে মিললে কিন্তু একটু আগে বলে নিয়েছি, ফর দিয়ে যদি মেলে তাহলে সেটা হবে জেরান্ড। তাহলে এটা হচ্ছে আমাদের জেরান্ড। চলে আসো পরেরটা, সুইমিং পুল। পুল ইজ সুইমিং নাকি পুল ফর সুইমিং। ওকে, প্রত্যেকটা অ্যানালাইসিস করে বলো পুল ইজ সুইমিং নাকি পুল ফর সুইমিং। পুল ইজ সুইমিং নাকি পুল ফর সুইমিং। প্রত্যেকে একটু কমেন্ট সেকশন জানাবো যে পুল ইজ সুইমিং হয় নাকি পুল ফর সুইমিং হয়। প্রত্যেকে, এভরিওয়ান। ওকে, পুল ইজ সুইমিং নাকি পুল ফর সুইমিং। ওকে, রাইট, ভেরি গুড। প্রত্যেকে কমেন্ট সেকশন জানাবো যে পুল ইজ সুইমিং নাকি পুল ফর সুইমিং। রাইট, ভেরি গুড, পুল ফর সুইমিং। যদি পুল ফর সুইমিং বলি তাহলে নিশ্চিত এটা জেরান্ড। ওকে, পরে ছিল ফিশিং বোট। বোট ইজ ফিশিং নাকি বোট ফর ফিশিং। প্রত্যেকে কমেন্ট সেকশন জানাবো যে বোট ইজ ফিশিং নাকি বোট ফর ফিশিং। বোট ইজ ফিশিং নাকি বোট ফর ফিশিং। যদি বোট ইজ ফিশিং বলি তাহলে কিন্তু অর্থ আসে না, বোট ফর ফিশিং যদি বলো তাহলে অর্থ আসে, তার মানে এটাও কিন্তু জেরান্ড। পরটা হচ্ছে মুভিং ট্রেন। ট্রেন ইজ মুভিং নাকি ট্রেন ফর মুভিং। প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবো যে এইটা পার্টিসিপল নাকি জেরান্ড। ওকে, প্রত্যেকে একটু জাস্ট কমেন্টে জানাবে যে মুভিং ট্রেন, ট্রেন ইজ রানিং নাকি। ওকে, যদি বলা হয় ট্রেন ইজ মুভিং নাকি ট্রেন ফর মুভিং, দেখো তো কোনটা মেলে। ওকে, ভেরি গুড, প্রত্যেকে কমেন্ট করতেছি। বোট ফর ফিশিং, রাইট। ইয়াসিন কমেন্ট করছো, মিতু কমেন্ট করছো, ভেরি গুড। লিসা কমেন্ট করছো, ভেরি গুড। ওকে, জাস্ট ট্রেন যদি বলি ইজ মুভিং নাকি ট্রেন ফর মুভিং। যদি ট্রেন ইজ মুভিং বলি তাহলে নিশ্চিতভাবে তুমি বুঝছো কিনা একটা অর্থ আসে। ওকে, আর যদি বলা হয় যে ট্রেন ফর মুভিং সেখানে কিন্তু অর্থ আসে না। ওকে, ক্লিয়ারলি জাস্ট, হ্যাঁ। ওকে, রাইট, ভেরি গুড। প্রত্যেকে ট্রেন ইজ মুভিং লিখতেছি, তার মানে শিওর এটা পার্টিসিপল, রাইট। চলে আসো পরেরটা। পরেরটা হচ্ছে ফ্লাইং বার্ড। বার্ড ইজ ফ্লাইং নাকি বার্ড ফর ফ্লাইং। বার্ড ইজ ফ্লাইং নাকি বার্ড ফর ফ্লাইং। প্রত্যেকে কমেন্ট করে ফেলো বার্ড ইজ ফ্লাইং নাকি বার্ড ফর ফ্লাইং। ওকে, বার্ড ইজ ফ্লাইং নাকি বার্ড ফর ফ্লাইং। প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবো যে এটা কি মিলতেছে, যে বার্ড ইজ ফ্লাইং নাকি বার্ড ফর ফ্লাইং। ওকে, প্রত্যেকে জানাও কমেন্টে। ওকে, বার্ড ইজ ফ্লাইং, ভেরি গুড। তাহলে বার্ড ইজ ফ্লাইং মানে পার্টিসিপল, রাইট। ওকে, চলে আসো এরপরের সেকশন। আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে ওয়াকিং গার্ল। এইটাতে মিলাবো, নিশ্চিতভাবে মনে আছে। তাহলে পার্টিসিপল যদি হয় তাহলে সেখানে ইজ দিয়ে, আর জেরান্ড হলে সেটা ফর দিয়ে। ওকে, ওয়াকিং গার্ল। গার্ল ইজ ওয়াকিং নাকি গার্ল ফর ওয়াকিং, ডিসাইড করো। গার্ল ইজ ওয়াকিং নাকি গার্ল ফর ওয়াকিং। গার্ল ইজ ওয়াকিং নাকি গার্ল ফর ওয়াকিং। প্রত্যেকে কমেন্টে জানাও। তোমার পার্টিসিপল জেরান্ড ইনশাল্লাহ শিওর আজকে ক্লিয়ার হয়ে যাবে, 100% শিওর, কখনোই আর ভুল হবে না। ওকে, গার্ল ইজ ওয়াকিং নাকি গার্ল ফর ওয়াকিং। ওকে, গার্ল ইজ ওয়াকিং নাকি গার্ল ফর ওয়াকিং। প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাই। ওকে, গার্ল ইজ ওয়াকিং, রাইট। ইয়াসিন কমেন্ট করছো। ওকে, ইজ গার্ল ইজ ওয়াকিং, ভেরি গুড।
তার মানে শিওর এটা হচ্ছে পার্টিসিপল। ওকে, ছিল সুইমিং গার্ল। গার্ল ইজ সুইমিং নাকি গার্ল ফর সুইমিং? গার্ল ইজ সুইমিং নাকি গার্ল ফর সুইমিং? সবাই জাস্ট ডিসাইড করে ফেলো কি হতে পারে। ওকে, তুমি অর্থটা করলে ক্লিয়ারলি চলে আসবে এটা। তাহলে গার্ল যদি বলা হয় সুইমিং গার্ল, গার্ল ইজ সুইমিং নাকি গার্ল ফর সুইমিং? প্রত্যেকে জাস্ট কমেন্ট সেকশনে লিখে ফেলো যে গার্ল ইজ সুইমিং নাকি গার্ল ফর সুইমিং। ইয়েস, গার্ল ইজ সুইমিং লিখতেছি। ভেরি গুড, গার্ল ইজ সুইমিং না মানে পার্টিসিপল, রাইট। ডান্সিং কার মনে আছে কিনা? ওকে, সো ডান্সিং কার, কার ইজ ডান্সিং নাকি কার ফর ডান্সিং? ওকে, কার ইজ ডান্সিং। ভেরি গুড, কে লিখছো? অনু লিখছো। ভেরি গুড। ওকে, তাহলে কার ইজ ডান্সিং পার্টিসিপল। পরটা রানিং ট্রেন, ট্রেন ইজ রানিং নাকি ট্রেন ফর রানিং? ট্রেন ইজ রানিং নাকি ট্রেন ফর রানিং? ওকে, কমেন্টে জানো। ট্রেন ইজ রানিং যদি বলি ট্রেন ইজ রানিং চলমান, ট্রেন ফর হলে মেলে না, কিন্তু ট্রেন ইজ রানিং তার মানে এটা পার্টিসিপল, রাইট। পরটা হচ্ছে ব্লুমিং ফ্লাওয়ার, ফ্লাওয়ার ইজ ব্লুমিং নাকি ফ্লাওয়ার ফর ব্লুমিং? ফ্লাওয়ার ইজ ব্লুমিং নাকি ফ্লাওয়ার ফর ব্লুমিং? ওকে, এইটাকে একটু কমেন্ট সেকশনে জানাবো যে ফ্লাওয়ার ইজ ব্লুমিং নাকি ফ্লাওয়ার ফর ব্লুমিং। কমেন্টে জানাবে যে ফ্লাওয়ার ইজ ব্লুমিং নাকি ফ্লাওয়ার ফর ব্লুমিং। ওকে, তাহলে ফ্লাওয়ার যদি বলি ইজ ব্লুমিং মানে ফুলটা ফুটতেছে, রাইট। স্মাইলিং ফেস, ফেস ইজ স্মাইলিং নাকি ফেস ফর স্মাইলিং? ওকে, ফেস ইজ স্মাইলিং নাকি ফেস ফর স্মাইলিং? ডিসাইড করে ফেলো কি হতে পারে, ফেস ইজ স্মাইলিং নাকি ফেস ফর স্মাইলিং। কমেন্টে জানাতে হবে কিন্তু অবশ্যই ফেস ইজ স্মাইলিং নাকি ফেস ফর স্মাইলিং। প্রত্যেকে জানাও কমেন্টে কি হতে পারে, ফেস ইজ স্মাইলিং নাকি ফেস ফর স্মাইলিং। ওকে, রাইট, ভেরি গুড। প্রত্যেকে কমেন্ট করতে ফেস ইজ স্মাইলিং, রাইট। তাহলে এইটাও কিন্তু পার্টিসিপল। ওটা হচ্ছে রাইজিং সান, সান ইজ রাইজিং নাকি সান ফর রাইজিং? সান ইজ রাইজিং নাকি সান ফর রাইজিং? ওকে, জানাতে হবে সান ইজ রাইজিং নাকি সান ফর রাইজিং। প্রত্যেকে লিখে ফেলো সান ইজ রাইজিং নাকি সান ফর রাইজিং। ওকে, রাইট, সান ইজ রাইজিং। ইয়াসিন কমেন্ট করেছে, ভেরি গুড। তাহলে যদি আমরা বলি সান ইজ রাইজিং তার মানে এটা পার্টিসিপল। আলটিমেটলি যেটা বললাম সেটা হচ্ছে এটা সেন্টেন্সে অথবা ফ্রেজে সবখানেই মিলে যাবে। পার্টিসিপলের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবো ফার্স্টে আমরা নাউনটা নিব, জেরান্ডের ক্ষেত্রেও নাউনটা নিব। পার্টিসিপল হলে মনে মনে একটা ইজ নিব, তারপরে যে ভাবে সেটা আইনজি ছিল ওইটাকে নিব। ওকে, জেরান্ডের ক্ষেত্রে নাউনের পর একটা ফর নিব, তারপরে যে ভার প্লাস আইনজি ছিল সেইটাকে নিলে তোমার পার্টিসিপল বা জেরান্ড বের হয়ে যাবে। এটাকে নিনজা টেকনিক বলে। এটাকে 30 সেকেন্ডে তুমি কোশ্চেন যখন দাগাবে শর্টকাট প্রসেস। ফাংশনাল ইংলিশে যদি বলতাম তাহলে কিন্তু জাস্ট আমাদের কয়েকটা জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা ছিল, যেটা আমরা উপরে ছিলাম ফিশিং বোট, আমাদের কিন্তু মিশে বোট ফর ফিশিংয়ে, যেখানে আমরা কিন্তু একাডেমিক লেভেলেও পড়াই যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। মাঝে মাঝে এই প্রসেসটা তোমাকে প্রচুর কাজে দিবে, যেটা লিটমাস টেস্টের মতো। ওকে, তাহলে কমেন্ট করে ফেলি আলটিমেটলি পার্টিসিপল হলে নাউন প্লাস ইজ প্লাস ভার প্লাস আইএনজি, আর যদি জেনান হয় তাহলে হচ্ছে নাউন প্লাস ফর প্লাস ভার প্লাস আইএনজি। জাস্ট কষ্ট করে একটু কমেন্ট করে ফেলো আরেকবার। ওকে, তো আমাদের পার্টিসিপল এবং জেনান পার্টটা মোটামুটি ফ্রেজ দিয়ে যেটা বোঝালাম এইটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে অবশ্যই ডান লিখবো। ওকে, প্রত্যেকে একটু ডান লিখে ফেলো। আমরা এবার কোয়েশ্চেন অ্যানালাইসিস চলে আসি। তোমাদের কনফিউজিং এরিনা হিসেবে আমাদের বইতে সুন্দর করে দেওয়া ছিল, চার্ট করে দেওয়া ছিল। ওকে, তো সেই চার্টটা আমরা ক্লিয়ারলি একটু জাস্ট পড়ে ফেলবো যে জেনারেল বা পার্টিসিপল। এবার আমরা সেন্টেন্সের ভিতরে যে ব্যবহারটা সেটা শিখবো। দেখো, আই স এ ওয়াকিং ম্যান, একটু আগে যেটা আমরা শিখেছি ভেঙে ভেঙে, সেই ব্যাপারটাই তুমি খেয়াল করছো কিনা? ওকে, যদি বলা হয় আই স এ ওয়াকিং ম্যান, তার মানে একটু আগে বললাম ম্যান ইজ ওয়াকিং নাকি ম্যান ফর ওয়াকিং? ওকে, জাস্ট প্রত্যেকে খেয়াল করো, ম্যান ইজ ওয়াকিং হয় নাকি ম্যান ফর ওয়াকিং হয়? ওকে, ওকে, আমরা সেন্টেন্স রিলেটেড যেগুলো সেগুলোতে আসতেছি, আমি প্রতিটা কোশ্চেন নিয়ে আসতেছি। ওকে, পার্টিসিপল জেনারেল রিলেটেড যে কয়টা আছে ম্যাক্সিমাম তো এখানে আছে। ওকে, তাহলে আই স এ ওয়াকিং ম্যান, তাহলে ম্যান ইজ ওয়াকিং তার মানে শিওরটা পার্টিসিপল। দ্য ম্যান হ্যাজ এ ওয়াকিং স্টিক, খেয়াল করছো কিনা ওই প্রসেসে কিন্তু মিলে যায়, স্টিক ফর ওয়াকিং। আই স এ সুইমিং বয়, বয় ইজ সুইমিং তার মানে এটা পার্টিসিপল। দ্য সুইমিং পুল, ওকে, যদি বলা হয় পুল ফর সুইমিং তার মানে শিওর এটা জেরান্ট।
ওকে, নেভার গেট ডাউন ফ্রম এ রানিং বাস, একটু বলেছি বাস ইজ রানিং নাকি বাস ফর রানিং, তাহলে শিওরলি এটা 100% মিলে যাচ্ছে। পার্টিসিপল, আই হ্যাড এ পেয়ার অফ রানিং শুজ। ওকে, যদি বলা হয় শুজ ইজ রানিং নাকি শুজ ফর রানিং, নিশ্চিতভাবে মিলে যাচ্ছে ফর দিয়ে। ওকে, এ রোলিং স্টোন গ্যাদার নো মস, স্টোন ইজ রোলিং, চলতেছে। ওকে, গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার, যদি বলি স্টার ইজ ফলিং, ফর তো হয় না। ওকে, লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড। ওকে, উড়ন্ত পাখি তার মানে হচ্ছে বার্ড ইজ ফ্লাইং, শিওরলি। ওকে, মেবি ক্লিয়ার। আমরা জাস্ট প্রতিটা সেন্টেন্সের ক্ষেত্রে এভাবে অ্যাপ্লাই করলে তুমি সেন্টেন্স থেকে জেনারেল পার্টিসিপল মিলে যাবে। ওকে, যে কোশ্চেনটা একটু মাথায় দেখা গেল কিছু জায়গায় কিছু ট্রিকি প্রসেসের ভিতরে কিছু জায়গাতে একটু এক্সেপশনাল হতে পারে, ওকে সেইটা একটু বলে দিই। সেটা হচ্ছে নর্মাল হিসাবটা হচ্ছে এরকম, ওকে, হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট। ওকে, এইবার ফাংশনাল ইংলিশে একটা ব্যাপার বলি, জেরান যদি হয় তখন মনে রাখতে হবে জেরান্ডের পজিশন হচ্ছে সাবজেক্ট হিসেবে, জেরান সাবজেক্ট হিসেবে বসে, সাবজেক্টের রোল প্লে করে। রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, রিডিং ইংলিশে নর্মালি যদি যখন বসাচ্ছি ভার্বের আগে তার মানে সাবজেক্ট, সাবজেক্টের রোল প্লে যদি করে ভার্বের সাথে আইএনজি সেটা জেরান্ট। জেরান বসতে পারে অবজেক্টের পজিশনে, অবজেক্টের রোলটা যদি প্লে করে তাহলে সেটা জেরান্ট। অবজেক্টের জায়গায় বসলেও সেটা জেরান, কারণ নাউনের ফাংশনাল ইংলিশে নাউন 6 জায়গায় বসে, তার ভিতরে এটা একটা। ওকে, প্রিপোজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি পাই, প্রিপোজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি পাই তাহলে সেটা অ্যাবসলিউটলি জেরান্ট। ওকে, প্রিপোজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি পাই তাহলে সেটা জেরান্ট। যেমন হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, এইখানে আমরা ওই প্রসেসে না মিলিয়েও এভাবে মিলাতে পারবো যে অফের পরে বসে ভার্ব প্লাস আইএনজি, মানে এটা শিওর জেরান্ট। দ্য ওল্ড ম্যান ইজ টায়ার্ড অফ ওয়াকিং, অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে জেরান্ট বসে। আই ডোন্ট লাইক লাফিং সো লাউড। ওকে, নর্মাল হিসাবটা এমন, ডোন্ট লাইক লাফিং এটাকে যদি এভাবে ধরি যে অবজেক্টের পজিশনে বসছে সেই অর্থে, ওকে জেরান্ট। অন হিয়ারিং দ্য নয়েজ, কোনো প্যারা নাই, অনের পরে বসছে শিওর এটা জেরান্ট। ওকে, আই লাভ ডান্সিং, বসে কোথায়, ওকে ডান্সিং অবজেক্টের জায়গায়, তাহলে শিওরলি এটা জেরান্ট। তার মানে প্রিপোজিশনের পরে সাবজেক্টের জায়গায় অবজেক্টের জায়গায় শিওর এটা জেরান্ট। আসুন প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপলের ক্ষেত্রে যেটা বুঝবো নর্মাল হিসাবটা এরকম যে প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেলে। ওকে, এইখানে যেটা মনে রাখবা ফাংশনাল ইংলিশে এখানে একটা জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে অবস্থা বোঝাতে পারে। ওকে, যদি অবস্থা বোঝায় এবং চলমান অবস্থা, অবস্থা চলমান অবস্থা, যদি কখনো চলমান অবস্থা বোঝায় সেখানে কিন্তু সেটাকে তুমি নর্মালি ফাংশনাল ইংলিশে যেটা শিখে এসেছি আমরা ওই প্রসেসে, প্লেইং ক্রিকেট হি স্পেন্ড মাস টাইম, খেলে খেলিয়া, এই ব্যাপারটা কিন্তু যোগ হয় এখানে। ওকে, ওয়াকিং অ্যালং, হাঁটিয়া বা হেঁটে, ওকে দে ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, হাসিয়া অবস্থা বোঝাচ্ছে। হিয়ারিং দ্য নয়েজ, ওকে এটাকে ওইভাবে মেলানো যায়, নয়েজ ইজ হিয়ারিং সেভাবে। দে ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং, জাস্ট ডান্সিং হচ্ছে অবস্থা, সেই অর্থে তুমি মেলাতে পারো চলমান অবস্থা, দুটো জিনিস তাহলে। ওকে, নর্মালি হচ্ছে সিকোয়েন্স হচ্ছে চলমান যদি অবস্থা বোঝায়, আমরা তো জানি অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, সেক্ষেত্রে তুমি হচ্ছে পার্টিসিপল হিসেবে দাঁড়াইতে পারো। ওকে, তো এইটা ছিল হচ্ছে ফাংশনাল ইংলিশ, যেটা অধিকাংশ কোয়েশ্চেন আমাদের ইজ বা ফর দিয়ে মিলে যাবে। ওকে, বাকিগুলোর ক্ষেত্রে জাস্ট ফাংশনাল ইংলিশ দিয়ে তুমি মিলাতে পারো। ওকে, আশা করি চলমান অবস্থা বা অবস্থা বোঝালে, সাবজেক্টে চলমান অবস্থা বোঝালে সেইখানে হচ্ছে পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়। তবে আমাদের আগের প্রসেসে 90% কোয়েশ্চেন মিলে যাবে। ওকে, আমরা এবার চলে আসবো ক্লজ অ্যান্ড ফ্রেজে। ইংলিশে আমাদের 46 নম্বর রুলটা হচ্ছে ক্লজ অ্যান্ড ফ্রেজ। এটাকে আমি একটু মডিফাই করে তোমাদের বোঝার সুবিধার্থে জাস্ট একটুখানি আমি আমার নিজের প্রসেস যেটা আছে সেটাকে আমি এখানে অ্যাপ্লাই করছি। মেইনলি রুলটা হচ্ছে 46, ওকে আমাদের বইয়ের 46 নম্বর রুল, ক্লজ অ্যান্ড ফ্রেজ। ওকে, আমাদের ক্লজ অ্যান্ড ফ্রেজ নিয়ে কিন্তু প্রত্যেকেরই একটা কনফিউশন আছে প্রচুর পরিমাণে। ওকে, একটু কষ্ট করে ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে রাখি, কারণ আমাদের এই পার্ট যেটা হচ্ছে, হ্যাঁ এই যে পার্টটা, এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্লজ অ্যান্ড ফ্রেজ পার্টের ভিতরে আমাদের অধিকাংশদের এই পার্টটা কিন্তু প্রচুর খোলায়। তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমাদের আজকের পরে ক্লজ অ্যান্ড ফ্রেজ যেটা আছে আমাদের বুস্টারবুকে হচ্ছে 46 নম্বর রুল। এই রুলটা হচ্ছে তোমার এই ক্লজ অ্যান্ড ফ্রেজ রিলেটেড ব্যাপারগুলো আছে। আজকে ইনশাল্লাহ আমরা হচ্ছে এই পার্টটা একটু গুরুত্ব দিয়ে পড়বো। প্রতি বছর কম্পিটিটিভ এক্সামগুলোতে বিশেষ করে আমাদের অধিকাংশ সময় হচ্ছে ক্লজ অ্যান্ড ফ্রেজ রিলেটেড কোশ্চেন এসে থাকে। ওকে, ছোট্টবেলা থেকে পড়ে আসছি, ক্লজ মানে কিন্তু বাক্যাংশ।
ওকে, জাস্ট খেয়াল রাখবো ক্লজ হতে গেলে কি কি লাগবে। ক্লজ হতে গেলে দুইটা জিনিস হচ্ছে মাস্ট। একটা হচ্ছে নর্মালি হচ্ছে একাধিক শব্দ হলে, আমরা কিন্তু কতদিন পড়েছি একের অধিক যদি শব্দ হয় তাহলে সেখানে সেটাকে হচ্ছে আমরা ফ্রেজ বা ক্লজ হিসেবে সংজ্ঞায়িত করি। একগুচ্ছ শব্দ যদি কখনো এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, আমরা কিন্তু গত ক্লাসে ফাইনাইট ভার্ব শিখে ফেলেছি। ফাইনাইট ভার্ব থাকলে, ফাইনাইট ভার্ব বলেছিলাম মনে আছে কিনা, যে ভার্ব দেখলে টেন্স চেনা যায় এটাকে ফাইনাইট ভার্ব বলে। তাহলে নর্মাল হিসাবটা হচ্ছে সাবজেক্টের সাথে যদি ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেইটাকে বলে ক্লজ। ওকে, একটু কমেন্ট করে ফেলো, সাবজেক্টের সাথে যদি ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেইটাকে বলে ক্লজ। কষ্ট করে একটু কমেন্ট করে ফেলো, সাবজেক্টের সাথে যদি ফাইনাইট ভার্ব থাকে সেইটাকে আমরা ক্লজ বলবো। ওকে, প্রত্যেকেই সাবজেক্টের সাথে যদি ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেইটার নাম হচ্ছে ক্লজ। ওকে, কষ্ট করে প্রত্যেকে কমেন্ট করে ফেলো, সাবজেক্টের সাথে যদি ভার্ব থাকে তাহলে সেইটার নাম হচ্ছে ক্লজ। ওকে, সাবজেক্ট প্লাস ভার্ব লাগবে। আমি একটা সেন্টেন্স লিখছি যে আই নো হু হি ইজ, এটা শিওরলি একটা সেন্টেন্স। তবে এই সেন্টেন্সে যেটা খেয়াল করছো কি না, আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, তার মানে এইটুকু হচ্ছে আমাদের একটা ক্লজ। ওকে, আয়ের সাথে নো, তার মানে আই সাবজেক্ট নো ভার্ব, শিওর এটা ক্লজ। এবং আমরা গত ক্লাসে পড়েছিলাম কিন্তু রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, যেখানে তুমি হু, হুজ, হুম অথবা হুএভার বা হুমএভারের ব্যবহার শিখছো। ওইখানে জাস্ট তুমি শিখছিলা হু কিন্তু সাবজেক্ট রোল প্লে করে, হু এর পরে ভার্ব বসে। তার মানে আমরা যদি বলি এখানে হু হচ্ছে সাবজেক্ট, ইজ আমরা যদি হু হি ইজ, বা এটাকে যদি আমরা এভাবেও চিন্তা করি হি তো আমাদের সাবজেক্ট আছেই এবং তোমার হচ্ছে ভার্ব হচ্ছে ইজ, তার মানে সেন্টেন্স কিন্তু এখানে একটা, ক্লজ হচ্ছে দুইটা। ওকে, সেন্টেন্স একটা কিন্তু ক্লজ দুইটা। ওকে, তো ক্লজ হতে গেলে অবশ্যই সাবজেক্টের সাথে ভার্বটা লাগবে, যা সাবজেক্ট প্লাস ভার্ব হলে সেটাকে বলে ক্লজ। সাবজেক্ট প্লাস ভার্ব হলে সেটাকে ক্লজ বলে। একটু কষ্ট করে সবাই কমেন্ট করে ফেলো, সাবজেক্ট প্লাস ভার্ব হলে সেটাকে, রাইট, সাবজেক্ট প্লাস ভার্বকে আমরা ক্লজ হিসেবে সংজ্ঞায়িত করি, সাবজেক্ট প্লাস ভার্ব। ওকে ওকে, প্রত্যেকে একটু কষ্ট করে হ্যাঁ কমেন্ট দেখতেছি, মেইনলি জাস্ট খেয়াল করো সাবজেক্টের সাথে যদি ভার্ব থাকে তাহলে সেটার নাম হচ্ছে ক্লজ। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলো, রাইট। আমরা ক্লজ মে বি ক্লিয়ার, কিন্তু ক্লজ থেকে যেটা হয় সেটা হচ্ছে ক্লজের আইডেন্টিফিকেশন আসে পরীক্ষায়, যে ক্লজ সংজ্ঞায়িত করণ থেকে প্রশ্ন আসে বা আইডেন্টিফিকেশন বের করতে আসে। ক্লজকে যদি ভাগ করি, ক্লজ তিনটা ভাগে ভাগ করা হয় ক্লজকে, একটা হচ্ছে মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। ওকে, একটু কষ্ট করে কমেন্ট করে ফেলো, মেইন ক্লজ, subordinate clause and coordinate clause. Main clause, subordinate clause and coordinate clause. প্রত্যেকেই main clause, subordinate clause and coordinate clause. Main clause মানে হচ্ছে আমাদের প্রধান যে বাক্যটা, সাবঅর্ডিনেট মানে হচ্ছে জুড়ে দেয়া যেটা, আর কোঅর্ডিনেট মানে কোঅর্ডিনেটিং কনজাংশন, মানে অ্যান্ড, বাট, অর, নর, ইয়েট, আদারওয়াইজ, এইগুলো দ্বারা যুক্ত যে ক্লজ সেটাকে বলে কোঅর্ডিনেট ক্লজ। ওকে, মেইন ক্লজ মানে একেবারে যেটাকে আমরা প্রধান ক্লজ বলা হয়, সাবঅর্ডিনেট মানে ওটার সাথে জুড়ে দেওয়া। ব্যাপারটা একটু আমরা উদাহরণ দিয়ে বুঝি, আমরা জাস্ট খেয়াল করবো এখানে, সেটা হচ্ছে আমি একটা সেন্টেন্স লিখেছি যেখানে ছিল অ্যাজ হি নোজ ইংলিশ হি উইল গেট এ জব। আমরা যদি এখানে অ্যাজ হি নোজ ইংলিশ এই কথাটাকে যদি 20 বার বলি, ওকে, হি উইল গেট এ জব যদি না বলি তাহলে নিশ্চিতভাবে এই ক্লজে কিন্তু অর্থ আসে না। তার মানে অ্যাজ হি নোজ ইংলিশ যদি বলো এবং হি উইল গেট এ জব যদি না বলো অর্থ আসে না। তার মানে, এবং যদি এভাবে যদি চিন্তা করি যে হি উইল গেট এ জব, এইটুকুকে যদি আলাদা করে বলি, এটা কিন্তু এক্স্যাক্টলি একা অর্থ প্রকাশ করতে পারে যে হি উইল গেট এ জব, সে একটা জব পাবে। তাহলে শিওর এটা হচ্ছে মেইন ক্লজ আমাদের। ওকে, তার সাথে জুড়ে দেওয়া ক্লজ যেটা সেটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে অ্যাজ হি নোজ ইংলিশ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু আমাদের এই পরীক্ষায় যে প্রশ্ন আসে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ থেকে মেইনলি পরীক্ষায় প্রশ্ন আসে। তো সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে 3 প্রকার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, একটু কষ্ট করে কমেন্ট করে ফেলো, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে আমাদের 3 প্রকার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলো যে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে 3 প্রকার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ। প্রত্যেকে কমেন্ট করতে থাকো, এই সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা আমাদের ঘোরায় বেশি। ওকে, প্রত্যেকে একটু কমেন্ট করতে থাকি, ইয়েস রাইট, সাবঅর্ডিনেট ক্লজ, ইয়েস 3 প্রকার, ভেরি গুড, উপমা কমেন্ট করেছ। ওকে, বাকিরাও দ্রুত কমেন্ট করে ফেলো। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ, ভেরি গুড, প্রত্যেকে কমেন্ট করতেছি। ওকে, এইবার আসবো হচ্ছে ক্লজের আইডেন্টিফিকেশন, যেটা প্রচুর পরিমাণে আমাদের খোলায়।
ওকে, ক্লজের আইডেন্টিফিকেশনে আমরা যেটা করব সেটা হচ্ছে নাউন ক্লজ আইডেন্টিফাই করতে হয় কীভাবে সেইটাকে ফার্স্টে শিখবো আমরা। নাউন ক্লজ আইডেন্টিফাই করতে হয় কীভাবে সেটা একটু মনোযোগ দিয়ে শুনবা, কারণ আমাদের এইটা প্রচণ্ড পরিমাণে ঘোলায় নাউন ক্লজটা। ওকে, প্রচুর কোয়েশ্চেন আসে কম্পিটিটিভ এক্সামগুলোতে। আমরা এই পার্টটাকে একটু মনোযোগ দিয়ে প্রত্যেকে একটু জাস্ট ফ্রেন্ডকে মেনশন দিয়ে রাখতে পারো, কারণ ক্লজ অ্যান্ড ফ্রেজ নিয়ে প্রত্যেকেরই প্রবলেম যে এটা আমরা নর্মালি ফাংশনাল ইংলিশে যখন পড়ি তখন কিন্তু আসলে যেটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছি মডিফায়ার্সের ভিতরে ওই রিলেটেডভাবে আমরা পড়ার চেষ্টা করি, বাট এটাকে ট্রিকি স্টাইলে পড়া যায় খুব ইজিলি। ওকে, আমাদের এই ক্লজগুলো বিগত সালে কম্পিটিটিভ এক্সামে এসছে, বারবার আসছে রিপিটেড কোয়েশ্চেন। নাউন ক্লজ বের করার ক্ষেত্রে জাস্ট ক্লজে কিন্তু ক্লজের নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকবে, ওইটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, খুবই ইজি কাজ। বাট যদি তুমি ট্রিকি স্টাইল ফলো করো, অর্থাৎ একটু জাস্ট তুমি যদি টেকনিক ফলো করো, তাহলে খুব সহজে বের করা যাবে। ওকে, ভেরি গুড, প্রত্যেকে কমেন্ট করতেছি। চলে আসো সেটা হচ্ছে নাউন ক্লজ যখন বের করবো তখন জাস্ট খেয়াল করবো আই নো ওয়্যার হি লিভস। এটাকে আমি কিন্তু বলতে পারতাম যে ফাংশনাল ইংলিশে নাউন 6 জায়গায় বসে, সে 6 জায়গা দেখে দাগাবে। এটাকে আরও খুব সুন্দর করে ট্রিকি প্রসেসে পড়া যায়। খেয়াল করে দেখো, আই নো ওয়্যার হি লিভস, জাস্ট যেটা করবা সেটা হচ্ছে নাউন ক্লজ যদি হয় তাহলে সেটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। কি দ্বারা? ইট দ্বারা। কি বলছি? নাউন ক্লজকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। একটু কষ্ট করে কমেন্ট করে ফেলো। নাউন ক্লজের নিচে ইট বসালে সেই ক্লজটা একটা অর্থমূলক বাক্য হয়, যেটাকে দেখে খুব সহজেই ওকে ওকে যেটাকে দেখে খুব সহজে আমরা জাস্ট আইডেন্টিফাই করতে পারবো। দেখো ব্যাপারটা কেমন, আই নো ওয়্যার হি লিভস, আমরা যদি এখানে জাস্ট ইট বসিয়ে দেই তাহলে হয় হচ্ছে আই নো ইট। আই নো ইট যদি বলি তাহলে কিন্তু একটা বাক্য হয় যে আই নো ইট, আমি এটা জানি। ওকে, তাহলে এটা কিন্তু আমরা একেবারে ট্রিকি স্টাইলে মনে মনে ডিসাইড করে নিতে পারি যে এটা নাউন ক্লজ। চলে আসো, হোয়াট হি সেইড ওয়াজ ইন্টারেস্টিং। আমরা পুরো ক্লজটার নিচে যদি ইট বসাই তাহলে অর্থ হয় ইট ওয়াজ ইন্টারেস্টিং, শিওর এটা নাউন ক্লজ। পরটা টেল মি হাউ আই ক্যান গো দেয়ার। খেয়াল করো, টেল মি ইট, আমরা যদি এখানে ইট বসিয়ে দিই তাহলে কিন্তু সেন্টেন্স হয় টেল মি ইট, মানে আমাকে এটা বলো, শিওর এটা নাউন ক্লজ। হি ইজ জেনারাস ইজ এভিডেন্ট, জাস্ট ক্লজটার নিচে ইট বসিয়ে দেয়। ওকে, ইট বসানোর পর দেখো ইট ইজ এভিডেন্ট, মানে এটা সুস্পষ্ট, তাহলে শিওর এটা নাউন ক্লজ। পরেরটা দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট ইজ নোন টু মি, আমরা যদি এখানে ইট বসিয়ে দিই তাহলে হয় ইট ইজ নোন টু মি, তার মানে এটাও সেন্টেন্স হয়। ওকে, হি আক্স মি ওয়াই আই ওয়াজ লেট, কষ্ট করে জাস্ট এখানে একটা ইট বসিয়ে দেয় যে হি আক্স মি ইট, এটা দিয়েও কিন্তু সেন্টেন্স মিলে যায়। ওকে, তার মানে শিওর। মানে ব্যাপারটা এরকম, কারণ হচ্ছে আমি একটু আগে বলেছিলাম কম্পিটিটিভ এক্সামগুলোতে খুব ইজিলি কোশ্চেন পড়ে খুব দ্রুত র্যাপিড ফায়ারের মতো কোশ্চেন মিলানো, এটা কিন্তু ক্রেডিট। তুমি কোশ্চেন পড়তে টাইম লাগলেই ঝামেলা, মানে এখানে হচ্ছে দেখা যাবে যে তোমাকে ওই মানে দাগাতে হবে। জাস্ট এই জন্যই এই প্রসেস। এটাকে আমি ফাংশনাল ইংলিশে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে আমরা নাউনের 6টা পজিশন দিয়ে বা 7টা পজিশন দিয়ে পড়াতে পারতাম, খুব দ্রুত 30 সেকেন্ডে দাগানোর প্রসেসের নিনজা টেকনিক হলো এটা। ইট ইজ অবভিয়াস দ্যাট, এইটা মিলবে না, এই ক্লজটা কিন্তু হচ্ছে ইট দ্বারা রিপ্লেস করে মিলবে না, এটা এক্সেপশনাল। এটাই করবো কি, এটা হচ্ছে যদি কখনো কোনো ক্লজের ভিতরে দ্যাট থাকে, মানে রিলেটিভ প্রোনাউন, দ্যাটের আগে যদি নাউন বা প্রোনাউন না থাকে, ওকে, দ্যাটের আগে যদি নাউন বা প্রোনাউন না থাকে, কি বলছি, যে কোনো একটা ক্লজের ভিতরে দ্যাট আছে, দ্যাটের আগে যদি নাউন বা প্রোনাউন না থাকে তাহলে সেই ক্লজটার নামও নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজ বের করার প্রসেস দুইটা, ক্লজটার নিচে ইট বসাবো অথবা দ্যাট থাকতে পারে, দ্যাটের আগে নাউন বা প্রোনাউন না থাকলে, যেমন আমার এই ক্লজটাতে দ্যাট আছে, দ্যাটের আগে অবভিয়াস, আমরা গতকালকে পড়েছিলাম অবভিয়াস হচ্ছে ওইএস আস থাকলে হয় অ্যাডজেক্টিভ, তাহলে এটা নাউন বা প্রোনাউন না, তার মানে শিওর এটা নাউন ক্লজ, 100% শিওর এটা নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজ বের করার প্রসেস হচ্ছে দুইটা, নাম্বার 1 এই ক্লজটা ইট দ্বারা রিপ্লেস হয়, নাম্বার 2 এই ক্লজটা দ্যাটের আগে নাউন বা প্রোনাউন হবে না, তাহলে নাউন ক্লজ শিওর। তোমার প্রসেস কিন্তু একটু আলাদা, অন্যদের মতো না। ওকে, জাস্ট খেয়াল করছো কি না, দ্যাটের আগে নাউন বা প্রোনাউন না থাকলে নাউন ক্লজ। ওকে, তো এইটা হচ্ছে তোমার প্রসেস, মানে তুমি হচ্ছে এই স্টাইলে ফলো করলে
ইনশাল্লাহ শিওর তোমার কোয়েশ্চেন মিলে যাবে। তাহলে আবার বলি, দ্যাট যুক্ত ক্লজ, সেই দ্যাটের আগে যদি নাউন বা প্রোনাউন না থাকে তাহলে সেইটাই হবে কিন্তু ওকে তোমার নাউন ক্লজ। ক্লিয়ার? জাস্ট দুইটা প্রসেস। আমি এইটাকে প্যাচালে এইটাকেই আমি 1 ঘন্টা ক্লাস নিতে পারতাম। ওকে, সো দিস ইজ ইউর স্টাইল। তুমি জাস্ট শর্টকাট প্রসেসে মিলিয়ে আসো, ইনশাল্লাহ শিওর তোমার কোয়েশ্চেন মিলে যাবে, 100% শিওর। চলে আসো অ্যাডজেক্টিভ ক্লজ, যেটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন তৈরি হয় বাচ্চাদের। অ্যাডজেক্টিভ ক্লজ পারতে গেলে তোমাকে দুইটা জিনিস পারতেই হবে। আমরা গতদিনও শিখেছিলাম, দুইটা জিনিস অবশ্যই 100% পারতে হবে। একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন কোনটা আর রিলেটিভ অ্যাডভার্ব কোনটা। এই দুইটা জিনিস ফার্স্টে জেনে নিলে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ মিলবে 30 সেকেন্ডে শিওর। আমাদের আজকের প্রসেস কিন্তু ট্রিকি প্রসেস, মানে আজকের ক্লাসটা একেবারে অ্যাপ্রিপিয়েট সলিড, জাস্ট নিনজা টেকনিকের ক্লাস। যে টেকনিকে তুমি ইংরেজি দাগাবে কিন্তু ইংরেজিতে ভুল হবে না শিওর। দেখা গেলো তুমি মিনিং জানো না কিন্তু ইংরেজি দাগাচ্ছ, ভুল হচ্ছে না। মেবি এইটা হলেই মনে হয় কম্পিটিটিভ এক্সামে 100% শিওর তুমি কাভার করে আসতে পারবা 15 মার্কস, অথবা অন্যান্য ভার্সিটিতে যেগুলো আছে যে মার্কস আছে সেটা 100% শিওর। চলে আসো, আমরা যেটা করবো সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন কোনগুলো। গতদিন পড়েছিলাম হু অথবা হুজ, ওকে, অথবা হুম, ওকে, অথবা হুইচ, অথবা হট, অথবা দ্যাট। ওকে, এই ওয়ার্ডগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। কি? হু, হুম, হুজ, হুইচ, হট, দ্যাট। বলেছিলাম কালকে যদি বাক্যের মাঝে বসে তাহলে সেটার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কি কি? হু, হুম, হুজ, হুইচ, হট এবং দ্যাট। বাক্যের মাঝে বসলে গতকাল কিন্তু এগুলোর ব্যবহার শিখেছি, প্রত্যেকে শিখে ফেলেছি। ওকে, এবার রিলেটিভ অ্যাডভার্ব কি কি? কালকেই শিখছিলাম ম্যানার, প্লেস, টাইম অ্যান্ড রিজন, যে 4টা ওয়ার্ড দিয়ে শিখছিলাম। একটা হচ্ছে ওয়েন, অথবা ওয়্যার, অথবা হাউ, অথবা হচ্ছে ওয়াই। ওকে, কি কি? ওয়েন, ওয়্যার, হাউ বা ওয়াই, 4টা। একটু কমেন্ট সেকশনে জানাইতে হবে অবশ্যই। তাহলে ফার্স্ট ওয়ান, প্রথমটা হচ্ছে হু, হুম, হুজ, হুইচ, হট, দ্যাট। ওকে, এই পার্টটা একটু না শিখে পরের পার্টে আগালে তুমি জাস্ট এখানে যে ঝামেলায় পড়বা। তাহলে আবার বলি, হু, হুম, হুজ, হুইচ, হোয়াট বা দ্যাট। এই ওয়ার্ডগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। ওকে, আর ওয়েন, হোয়ার, হাউ বা হোয়াই, এই 4টা ওয়ার্ডকে বলে রিলেটিভ অ্যাডভার্ব। এটা গতকালকে শিখছিলাম। আমি কিন্তু একটু সিকোয়েন্স মিলিয়ে ক্লাস নিচ্ছি, কারণ একটাই যে তুমি আগের অংশে পড়েছো ওইটাকে মিলিয়ে সামনে আগাচ্ছ। না হলে আমি এইটা যদি আগে পড়তাম তাহলে তোমার এই ব্যাপারটা ক্লিয়ারলি হতো না। গতকালকে তুমি শিখছো কিন্তু সুন্দর করে হু, হুম বা হুজ এগুলো ব্যবহার। এবার প্রত্যেকে মনোযোগ দিয়ে একটু বসো। ওকে, আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ জাস্ট 2 মিনিটে ক্লিয়ার হয়ে যাবে শিওর। যদি রিলেটিভ প্রোনাউন বা আমরা একটু যেটা পড়লাম রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব, জাস্ট ছোট্ট করে খাতা নিয়ে বসতে পারো বা বইটা নিয়ে বসতে পারো। রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব একটু আগে যেটা শিখলা, ওকে, এদের আগে যদি কখনো নাউন বা প্রোনাউন থাকে, ওকে, এদের আগে যদি কখনো নাউন বা প্রোনাউন থাকে, কি বলছি? রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বের আগে যদি নাউন বা প্রোনাউন থাকে ওই ক্লজের নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, এটা একটু কমেন্টে জানাবো। রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বের আগে যদি নাউন বা প্রোনাউন থাকে ওই ক্লজটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, কমেন্টে জানিয়ে ফেলো। রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বের আগে যদি নাউন বা প্রোনাউন থাকে তাহলে সেইটার নাম অ্যাডজেক্টিভ ক্লজ। রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বের আগে যদি নাউন বা প্রোনাউন থাকে সেটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। খুব ইজিলি বের করা যায়। দেখো, আই নো দ্য বয় হু হেল্পড হিম, বাক্যে হু আছে। ওকে, হু কি? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের আগে দা বয় আছে। আমরা গত দিনের আগের দিন শিখেছিলাম বয় হচ্ছে নাউন। তাহলে যদি হু এর আগে নাউন আছে তার মানে শিওর এই ক্লজটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, পরেরটা আই নো দ্য প্লেস হোয়ার। হোয়ার আছে, হোয়ার হলো রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে হোয়ারের আগে দ্য প্লেস আছে, দ্য প্লেস হচ্ছে নাউন। তাহলে নাউন বা প্রোনাউন বলেছি, তাহলে শিওর এই ক্লজটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আই লস্ট দ্য পেন দ্যাট হি গেভ, দ্যাট রিলেটিভ প্রোনাউন। তার আগে দ্য পেন, তার মানে এটা নাউন, শিওর এই ক্লজটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আই নো দ্য ম্যান হু ইজ অনেস্ট, হু আছে, বাকি খেয়াল করছো কিনা? যেহেতু হু আছে, হু এর আগে আছে দ্য ম্যান, দ্য ম্যান নাউন, শিওর অ্যাডজেক্টিভ ক্লজ, 100% শিওর। ওকে, চলে আসো পরেরটা। দ্য মুভি দ্যাট ইউ রিকমেন্ডেড টু মি ওয়াজ গুড। ওকে, দ্যাট আছে,
দ্যাটের আগে দ্য মুভি হচ্ছে নাউন, শিওর এটা 100% শিওর এটা অ্যাজেক্টিভ ক্লজ। তোমার কে কাকে মডিফাই করে এটা মেবি এখন আর ব্রেনে রাখা লাগবেই না। পরেরটা দ্য ডক্টর হু টেক্স কেয়ার অফ দ্য চিলড্রেন ইজ পেডিট্রিশিয়ান। ওকে, হু আছে, হু এর আগে আছে দ্য ডক্টর, তাহলে শিওর 100% এটা অ্যাজেক্টিভ ক্লজ। পরেরটা দিস ইজ দ্য ম্যান হু কল্ড ইউ ইয়েস্টারডে, হু আছে, হু এর আগে দ্য ম্যান আছে, তার মানে শিওর এটা অ্যাজেক্টিভ ক্লজ। কে কাকে মডিফাই করে এই ব্যাপারটা তোমার মাথায় না রাখলেও চলবে, 100% শিওর তোমার কোনোটাই কোনো প্রবলেম নাই। ওকে, প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে ব্যাপারটা ক্লিয়ার কিনা। ক্লজ কিন্তু খুব টাফ একটা ব্যাপার, খুবই ঝামেলা একটা টপিক। এই টপিকে কিন্তু জাস্ট আমরা ইন্টারমিডিয়েট মডিফায়ার্সের যে ব্যবহারটা শিখে আসি ওইভাবে যদি আমি আলোচনা করি তাহলে একটু প্যাঁচাবে, আমাদের প্যাঁচানোর সময় নাই। জাস্ট মেবি তুমি বুঝছো কি না, রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বের আগে যদি নাউন বা প্রোনাউন থাকে, আমরা তো অধিকাংশগুলো নাউন লিখলাম, ওকে একটা প্রোনাউন ব্যবহার করে আমরা শিখে ফেলি। যদি বলা হয় এমন যে ইট ইজ আই, ওকে ইট ইজ আই, তারপরে বললাম যে হু, কালকে শিখছিলাম অ্যান্টিসিডেন্ট কিন্তু মনে আছে কিনা, ইট ইজ আই হু অ্যাম ইয়োর, ওকে টিচার, ওকে ইট ইজ আই হু অ্যাম ইয়োর টিচার, খেয়াল করছো কিনা? তাহলে এই বাক্যেও খেয়াল করছো কিনা, হু আছে, হু এর আগে কি আছে, প্রোনাউন। ওকে, সবাই কমেন্ট সেকশনে জানাবো এইটা কি ক্লজ, যেটা আমরা লিখেছি এই ক্লজটা কি ক্লজ, প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে, আমি কমেন্ট চেক করতেছি। ওকে, আমরা যে লিখলাম একটু আগে যে ইট ইজ আই হু অ্যাম ইয়োর টিচার, এইটা কি ক্লজ আমাকে একটু প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাইতে হবে। ওকে, ইট ইজ আই হু অ্যাম ইয়োর টিচার, এটা কি ক্লজ? ওকে, হ্যাঁ উৎপলা লিখছে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, রাইট রিক্তা, ওকে উপমা লিখছে হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট, ওকে আসান লিখছে হচ্ছে এসান, ওকে ভেরি গুড, ক্লিয়ার। ওকে, আমাদের অ্যাডজেক্টিভ ক্লজটা ক্লিয়ার কিনা একটু কষ্ট করে সবাই, ওকে সবাই ক্লিয়ার কিনা? ওকে, আমি আবার একটু রিপিট করি ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে যে হু ছিল রিলেটিভ প্রোনাউন, একটু আগে পড়ে আসছিলাম রিলেটিভ প্রোনাউনের আগে যদি বা রিলেটিভ অ্যাডভার্বের আগে যদি নাউন বা প্রোনাউন থাকে তার নাম অ্যাডজেক্টিভ, না থাকলে সেটা কিন্তু একটু আগে পড়ে আসছে যে সেটা ছিল হচ্ছে নাউন, বাট নাউন বা প্রোনাউন থাকলে সেটার নাম অ্যাডজেক্টিভ ক্লজ। মেবি ক্লিয়ার? ওকে, ক্লিয়ার যদি হয় তাহলে একটু কষ্ট করে লিখতে হবে যে ক্লিয়ার। ওকে, প্রত্যেকে একটু কষ্ট করে ক্লিয়ার লেখো যে আমরা ক্লিয়ার কিনা। আমি কিন্তু আজকে একটু স্লোভাবে পড়াচ্ছি যাতে করে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয় 100%। ওকে রাইট, ভেরি গুড, মেবি ক্লিয়ার। আসো এবার অ্যাডভার্বেল ক্লজ, যেটা ঘোলায় প্রচুর। আমরা অ্যাডভার্বেল ক্লজ বের করার ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে, ওকে এইবার তুমি যেটা করবা এইখানে এই অ্যাডভার্বেল ক্লজটা কিন্তু একটু ঘোলাতে পারে, এটাও জাস্ট খুব ইজিলি মনে রাখার প্রসেস আছে। অ্যাডভার্বেল ক্লজের ক্ষেত্রে জাস্ট খেয়াল করবা সেটা হচ্ছে, যদি আমরা একটু আগে পড়ছিলাম রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব চারটা ওয়ার্ড পড়ছিল, একটা হচ্ছে ওয়েন অথবা হচ্ছে ওয়্যার, ওকে ওয়েন ওয়্যার অথবা হাউ অথবা ওয়াই, এই চারটা ওয়ার্ডকে আমরা পড়ছি হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্বের আগে যদি ভার্ব থাকে তাহলে সেটা অ্যাডভার্ব ক্লজ, রিলেটিভ অ্যাডভার্বের আগে যদি ভার্ব থাকে তাহলে সেইটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, এই ব্যাপারটা একটু কষ্ট করে কমেন্টে লিখবো যে রিলেটিভ অ্যাডভার্বের আগে যদি ভার্ব থাকে তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ, রিলেটিভ অ্যাডভার্বের আগে যদি ভার্ব থাকে তার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন বলতে পারো একটু আগে তো আমরা প্রথম ক্লজটা, ওকে দ্বিতীয় ক্লজ যেটা ছিল আই নো ওয়্যার হি লিভস, এটা আমরা নাউনে মিলিয়েছিলাম, এক্স্যাক্টলি আসলে কি হয় এই ক্লজটা দেখো। আমরা এক নম্বর থেকে আসি, আই শ্যাল গো ওয়্যার, দেখছো কিনা বাক্যে ওয়্যার আছে, ওয়্যারের আগে কি আছে, গো আছে। একটু আগে শিখলাম যে ওয়েন ওয়্যার হাউ বা ওয়াই, এদের আগে যদি ভার্ব থাকে তাহলে সেটা কি ক্লজ, সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ, রাইট, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। পরেরটা আই নো ওয়্যার হি লিভস, ওয়্যারের আগে কি আছে, ভার্ব আছে, তার মানে শিওর এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কিন্তু তুমি বলতে পারো ভিক্টরে তো ওটা ইট দ্বারা রিপ্লেস করছিলাম, এই কোয়েশ্চেনটা নিয়ে একটু কন্ট্রাডিকশন আছে। ভার্সিটি অ্যাডমিশনে একটা ভার্সিটি এটাকে নাউন ক্লজ হিসেবে উত্তর নিয়ে ফেলেছে দুইটা জায়গায় মেইনলি, ওইটার জন্য দেখবে যে অনেক সময় এই কন্ট্রাডিকশন তৈরি হয়। মেইনলি যদি ফাংশনাল ইংলিশে বলি, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে রিলেটিভ অ্যাডভার্ব তার আগে যদি ভার্ব থাকে সাধারণত সেটা হচ্ছে এক্স্যাক্টলি নিয়ম অনুযায়ী অ্যাডভার্বিয়াল ক্লজ।
এক্স্যাক্টলি এটা অ্যাডভার্ব ক্লজ হয়, কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি এটার উত্তর নাউন ক্লজ হিসেবে নেওয়ার জন্য মাঝে মাঝে কন্ট্রাডিকশন তৈরি হয়। তবে রিসেন্ট কোশ্চেনগুলোতে এই কন্ট্রাডিক্টরি ব্যাপারটা অপশন দুইটা থাকে না, একটা থাকে। পরেরটা, আই নো দ্য প্লেস ওয়ার হি লিভস। খেয়াল করছো কি না, ওয়ার দিয়ে কিন্তু 3 রকমের ক্লজ হয়। আগের বার পড়ে আসলাম নাউন, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, তিনটাই কিন্তু হয়। যেমন এটা যদিও এখানে না, এটাকে আবার আনছি জাস্ট ওয়ার দেখে, কিন্তু আমরা অ্যাডভার্ব দাগাবো না সেই জন্য। আই নো দ্য প্লেস ওয়ার, খেয়াল করছো কিনা, ওয়ার, ওয়ারের আগে কিন্তু নাউন। একটুকে পরে আসছিলাম, ওয়ারের আগে যদি নাউন বা প্রোনাউন হয় সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। ব্যাপারটা মনে আছে কিনা, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, মানে ওয়ার দেখেই যে তুমি অ্যাডভার্ব দাগাবা এটা কিন্তু কোনো সুযোগ নাই। তার মানে দাঁড়াচ্ছে ওয়ার, ওয়েন, হাউ বা ওয়াইয়ের আগে যদি ভার্ব হয় অ্যাডভার্ব, নাউন প্রোনাউন হলে অ্যাডজেক্টিভ, এইটা যেন মনে থাকে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এবার কিছু শর্টকাট প্রসেস বলি, এই প্রসেসে তুমি জাস্ট কিছু নোট লিখে রাখবা। সেটা হচ্ছে এই ক্লজ মিলানোর সময় শর্টকাট কিছু বুদ্ধি আছে, যেটা ফলো করলে তোমার আর অ্যাডভার্ব ঘোলাবে না। যদি কখনো কোনো বাক্যে তুমি বিফোর পাও, তুমি চোখ বুঝে অ্যাডভার্ব দাগাই দিয়ে চলে আসবা। বিফোর পাইলে অ্যাডভার্ব। ডু অ্যাজ আই টোল্ড ইউ, বাক্যে যদি অ্যাজ থাকে অ্যাডভার্ব শিওর। ওকে, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, বাক্যে হোয়াইল থাকলে অ্যাডভার্ব। দ্য প্রাইসেস ওয়ার এ গ্রেট ডিল হায়ার দ্যান আই হ্যাড অ্যান্টিসিপেটেড, দ্যান থাকলে সেটা অ্যাডভার্ব শিওর। ওয়েট হিয়ার আনটিল আই কাম, আনটিল থাকলে সেটা অ্যাডভার্ব। কারণ আমরা গত ক্লাসে পড়ছিলাম অ্যাডভার্বের 8টা প্রকার, সেইখানে প্রকারের ভিতরে কিন্তু এই ওয়ার্ডগুলো দেওয়া ছিল, খেয়াল করছো কিনা। ওকে, বিফোর ইউ বাই এ শার্ট, বিফোর থাকলে অ্যাডভার্ব। উই রিড সো দ্যাট থাকলে অ্যাডভার্ব। ইফ থাকলে অ্যাডভার্ব, ম্যাটে কিন্তু আসছে কিন্তু ইফ থেকে, ইফ থাকলে অ্যাডভার্ব। ওকে, আই উইল নট গো দেয়ার আনলেস থাকলে অ্যাডভার্ব, চোখ বুঝে। ওকে, ইউ মে গো ওয়ার এভার থাকলেও সেটা অ্যাডভার্ব। এছাড়া দো থাকলেও বা অলদো থাকলেও অ্যাডভার্ব। জাস্ট দুইটা জিনিস, রিলেটিভ অ্যাডভার্বের আগে যদি ভার্ব থাকে অ্যাডভার্ব, আর এই সাইনগুলো থাকলে অ্যাডভার্ব। কষ্ট করে বিফোর, অ্যাজ, while, then, until, so that, if, unless, whenever, wherever, though, although, before বা after। কষ্ট করে একটু লিখে রাখো কোনো এক জায়গায়, তাহলে শিওর তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ 100% শিওর। তোমার আর সংজ্ঞা দিয়ে কে কাকে মডিফাই করে এই ব্যাপারটা তোমার লাগবেই না। একটু কমা কমা দিয়ে লিখে ফেলো একটু কষ্ট করে। কি কি হচ্ছে, বিফোর, আফটার, অ্যাজ, while, then, till, until, so that, so dot dot that, if, unless, wherever, whenever, though বা although। ওকে, প্রত্যেকে একটু কষ্ট করে লিখে রাখো যে এইগুলো থাকলে শিওর অ্যাডভার্ব। কি কি, বিফোর, অ্যাজ, while, then, until, before, after, so that, so dot dot that, ওকে, unless, অথবা যদি হয় আমাদের though, although বা if, এবং then থাকলেও কিন্তু সেটা অ্যাডভার্ব, চোখ বুঝে। জাস্ট এই সাইন কয়টা, আর রিলেটিভ অ্যাডভার্বের যে ওয়ার্ডগুলো আছে ওইগুলো পারলেই তোমার অ্যাডভার্বিয়াল ক্লজও ক্লিয়ার। ওকে, মে বি ক্লিয়ার, একটু কষ্ট করে লিখে রাখো কি কি, যে বিফোর, আফটার, অ্যাজ এর জায়গায় সিন্স হতে পারে, অ্যাজ সিন্স বা বিকজ হতে পারে, while, দেন হতে পারে, till, until, so that, so dot dot that, অথবা হতে পারে if, unless, whenever, wherever, though বা although। ক্লিয়ার? জাস্ট এই কটা সাইন মনে রাখলে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ ক্লিয়ার। আমি তো কমপ্লিকেটেড জায়গায় গেলাম না, আমি কিন্তু ভাবকে মডিফাই করে মডিফাইং ব্যাপারটা বোঝাতে পারতাম। ওটা গেলে আসলে তোমার কোয়েশ্চেন সলভ করতে খুব দ্রুত সলভ করতে সমস্যা হবে। আপাতত যেহেতু আমাদের পরীক্ষা চলে এসছে, যারা আমরা 24 ব্যাচের আছি, আমাদের পরীক্ষা আসন্ন, জাস্ট ট্রিক স্টাইল ফলো করে কোশ্চেন দাগালে, বিশেষ পর্যন্ত দাগালেও মিলে যায় 100% শিওর। তো দিস ইজ ইয়োর নিনজা টেকনিক। ওকে, তাহলে এই পার্টটা ক্লিয়ার কিনা, ক্লজের ব্যবহারটা ক্লিয়ার হয়েছে কিনা একটু কষ্ট করে জানাইতে হবে, জানলেই আমি সামনে আগাবো। জাস্ট আমাদের পরের আমাদের যে পরে যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে ফ্রেজ নিয়ে কন্ট্রাডিকশন তৈরি হয়। আমরা যারা 25 ব্যাচেও আছি তোমরাও ক্লাসটা দেখতে পারো, বিকজ তোমাদের কিন্তু এই টপিকটা মডিফায়ার্সের সাথে রিলেটেড। ওকে, এছাড়া তোমাদের স্পেশাল ইউজ ওর ভিতরে কিন্তু ফ্রেজের ব্যাপারটা আছে প্রচুর পরিমাণে। ওকে, প্রত্যেকে একটু জানাতে হবে যে ক্লিয়ার কিনা। ওকে, আমরা যতটুকু বললাম ক্লিয়ার করে যাবো 100% আজকের মোটোটা একটাই, যে ক্লাস যতটুকু করবো সেটুকু আমরা ক্লিয়ার করে 100% উঠবো ইনশাআল্লাহ। ক্লাস আজকে লেন্দি হবে না ইনশাআল্লাহ, আমাদের 1 ঘন্টার ভিতরে ক্লাস, 1 ঘন্টা 10-15 মিনিটের ভিতরে ক্লাস শেষ হয়ে যাবে, তোমার পুরো ইংরেজিটা গোছানো হয়ে যাবে ইনশাআল্লাহ।
ওকে, তাহলে শর্টকাট প্রসেসে আমরা যেটা যেটা পেলাম আরেকবার একটু বলে যাই। জাস্ট তুমি মনে রাখবে, বাকি যদি অ্যাস থাকে, অথবা বাকি যদি সিন্স থাকে, ওকে, অথবা বাকি যদি বিকজ থাকে, অ্যাস, সিন্স বা বিকজ। বাকি থাকতে পারে ওকে বিফোর বা আফটার, বিফোর অথবা আফটার, বিফোর বা আফটার থাকতে পারে। ওকে, বাকি থাকতে পারে হচ্ছে দেন থাকতে পারে। ওকে, থাকতে পারে হচ্ছে ওয়াইল থাকতে পারে, ওয়াইল। ওকে, বাকি থাকতে পারে টিল অথবা আনটিল, টিল বা আনটিল। ওকে, থাকতে পারে হচ্ছে ওয়েন এভার, ওয়েন এভার। ওকে, ওয়েন এভার থাকতে পারে সো দ্যাট, সো দ্যাট। থাকতে পারে ওয়ার এভার, ওয়ার এভার, রাইট। ওকে, তাহলে কি কি বা ইফ লিখি নাই মনে হয়, ইফ। ওকে, এছাড়া দো বা অলদো, দো বা অলদো। ওকে, আনলেস হতেও পারে, আনলেস, আনলেস। আর পড়ছো দো বা অলদো, দো বা অলদো। ক্লিয়ার, 100%। এই সাইনগুলো থাকলে তুমি চোখ বুঝে অ্যাডভার্ব দাঁড়াই দিয়ে আসবা, কেউ কাটবে না। শিওর। তাহলে কি কি? অ্যাজ, সিন্স, বিকজ, whenever, wherever, before, after, then. Okay, if, while, till, until, whenever, so that, so dot dot that হলেও হবে, unless, though, although. ক্লিয়ার, 100% ক্লিয়ার। কে কাকে মডিফাই করে দরকারই নাই। তুমি এই সাইনগুলো ফলো করলে তোমার মিলে যাবে 100%, বিশেষ পর্যন্ত মিলে, তোমারটা মিলে যাবে 100%। দু একটা এক্সেপশনাল কোয়েশ্চেন যেখানে তোমার কাজ হচ্ছে এক্সেপশনাল বিষয়টাতে ব্যাখ্যাটা নিয়ে পড়লেই হয়ে যাবে, ওইখানে তুমি একটু দেখে নিবা। আর মেইনলি আমি যেগুলো আলোচনা করছি এইগুলোই রিপিট হয় 100% প্রতি বছর। আমরা চলে আসবো ফ্রেজ। ফ্রেজ নিয়ে প্রচণ্ড কনফিউশন আছে, অনেকে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস পড়ছি, কিন্তু ফ্রেজের তুমি যে ফ্রেজের যে আইডেন্টিফিকেশন এইটা পড়ো নাই। এইটা থেকে প্রতি বছর কোশ্চেন আসে কিন্তু ফ্রেজ থেকে। ওকে, তো ফ্রেজের ব্যবহারটা একটু ভালো করে আমরা শিখবো, সেটা হচ্ছে দেন, দেন না। ওকে, ফ্রেজের ব্যাপারটা একটু ভালো করে শিখবো আমরা এই পার্টে। কষ্ট করে একটু বসো, মেবি ক্লিয়ার হয়ে যাবে 100%। ওকে, ফ্রেজের ক্ষেত্রে আমরা পার্টস বেসিস আগে পড়ে নিয়েছি, যেহেতু ফ্রেজ এন্ড ক্লজ পরে পড়বো, সেই জন্য আমাদের মনে আছে কিনা পড়েছিলাম পার্টস বেসিস হচ্ছে 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। গত ক্লাসে করেছো ফার্স্ট দিন। পার্টস বেসিস হচ্ছে 8 প্রকার। সেই 8 প্রকারের ভিতর থেকে আমাদের এক প্রকারের ফ্রেজ হয় না। যে এক প্রকারের ফ্রেজ হয় না সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন বলে কোনো ফ্রেজ নেই। কি বলছি? পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, যার ভিতর থেকে এক প্রকারের ফ্রেজ হয় না। যেটা হয় না সেটার নাম হচ্ছে প্রোনাউন। প্রোনাউন বলে কিন্তু কোনো ফ্রেজ নাই। তাহলে ফ্রেজ প্রধানত 7 প্রকার। এছাড়া আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়েছিলাম, মনে আছে কিনা, আরো 2টা প্রকার ফ্রেজ তোমরা মডিফায়ার্সের ভিতরে ইউজ করছো। একটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ আর একটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে সাথে সাথে যোগ হলো 1 আর 1, তাহলে সাথে সাথে 1 আর 1 2 যোগ হলে হয় 9 প্রকার। ফ্রেজ প্রধানত 7 প্রকার, কিন্তু টোটাল 9 প্রকার। প্রধানত 7 প্রকার, কিন্তু টোটাল 9 প্রকার। একটু কষ্ট করে কমেন্ট করে ফেলবো যে ফ্রেজ তাহলে কয় প্রকার প্রত্যেকে। ওকে, প্রত্যেকে কমেন্ট করে ফেলো যে ফ্রেজ কয় প্রকার। তাহলে ফ্রেজের ক্ষেত্রে জাস্ট যেটা দেখলাম আমরা, পার্টস অফ স্পিচের 8 প্রকারের প্রোনাউন দিয়ে হয় না। তার মানে হয় কি, নাউন দিয়ে ফ্রেজ হয়, প্রোনাউন দিয়ে কিন্তু হয় না। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো দিয়ে কিন্তু ফ্রেজ হয়। আর কি হয়? পার্টিসিপল ফ্রেজ হয় আর ইনফিনিটিভ ফ্রেজ হয়। ওকে, তাহলে এই হচ্ছে 9 প্রকার। এবার ফ্রেজ জিনিসটা কি আমরা মেবি জানি, একাধিক শব্দ ব্যবহৃত হলে সেটাকে বলে ফ্রেজ। একগুচ্ছ শব্দ যখন ব্যবহৃত হচ্ছে, তবে ক্লজের সাথে একটা পার্থক্য আছে। ক্লজে যেটা পড়ছিলা সেটা হচ্ছে সাবজেক্টের সাথে কিন্তু ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু এইখানে কিন্তু সাবজেক্টের সাথে ফাইনাইট ভার্ব থাকবে না। কিসে থাকবে না? ফ্রেজে থাকবে না, সাবজেক্টের সাথে ভার্ব কখনো থাকবে না। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি যে রেড, তারপরে বললাম হচ্ছে পেন। খেয়াল করে দেখো, রেড পেন যখন বললাম তখন 2টা শব্দ বলছিলাম, একের অধিক শব্দ হতে হবে ফ্রেজ বা ক্লজ হতে গেলে। রেড পেন, রেডের সাথে পেন, এইখানে কিন্তু সাবজেক্টের সাথে ভার্ব নাই, তার মানে এইটার নাম হচ্ছে ফ্রেজ। যখন তোমাকে এমন সিকোয়েন্সে দাগ দিয়ে দিবে তখন বুঝতে হবে এটা ফ্রেজ থেকে প্রশ্ন এসছে। ওকে, তাহলে কাজটা হচ্ছে আমরা এবার নাউন ফ্রেজ আইডেন্টিফাই করব। নাউন ফ্রেজ কীভাবে চিনব? খুব শর্টকাট প্রসেসে, খুব ইজিলি মিলানো যায়। তোমার কাছে হয়তো কঠিন লাগতে পারে, বাট আজকে ক্লাসে পরে ইনশাআল্লাহ তোমার আর কঠিন মনে হবে না, প্রত্যেকটা পার্ট তোমার বুঝতে সহজ হয়ে যাবে। ওকে, ফ্রেজ 9 প্রকার লিখতেছি, ভেরি গুড।
ওকে, খেয়াল করে দেখো নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ মিলানোর ক্ষেত্রে আমরা গতদিন যে রুলস পড়িয়েছিলাম মনে আছে কিনা, প্যাডের একটা রুলস পড়ছিলাম। প্যাড, প্যাডের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন। ব্যাপারটা আরেকটু ক্লিয়ারলি বলি, যদি কখনো আর্টিকেল প্লাস নাউন থাকে, পজিটিভ প্লাস নাউন থাকে, ওকে, অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে, অথবা ডিটারমিনার প্লাস নাউন থাকে, সেইটাকে ইংলিশে বলা হচ্ছে নাউন ফ্রেজ। আর্টিকেল প্লাস নাউন, পজিটিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ডিটারমিনার প্লাস নাউন, চারটা জিনিস। আর্টিকেল প্লাস নাউন, পজিটিভ প্লাস নাউন, ওকে, দেন হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ডিটারমিনার প্লাস নাউন, যেটা আমরা গতদিনের ক্লাসে কিন্তু পড়ছিলাম, মনে আছে কিনা? ওকে, আর্টিকেল প্লাস নাউন, পজিটিভ প্লাস নাউন ছিল, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ডিটারমিনার প্লাস নাউন। এইবার দেখো আমাদের প্যাডের পরে রাইট একটা শব্দ হলে, আ লিটল গার্ল হ্যাজ ফোন মি। একটু আগে কিন্তু একটা কাজ করেছিলাম, ইট দ্বারা রিপ্লেস করছিলাম, বাট এইখানে আমরা ইট দ্বারা রিপ্লেসের দরকার নেই, জাস্ট তুমি দেখতেছো কিনা। ওকে, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, শিওরটা নাউন ফ্রেজ। সুইমিং ইন দ্য রিভার ইজ এ গুড এক্সারসাইজ। ওকে, একটা কাজ একটু মাঝে মাঝে করা লাগতে পারে, এই ফ্রেজটা সাবজেক্টের জায়গায় যদি বসে, সাবজেক্টের রোল যদি প্লে করে, অথবা অবজেক্টের রোল যদি প্লে করে, তাহলে সেটা নাউন ফ্রেজ। যেমন সুইমিং ইন দ্য রিভার, এই বাক্যে ইজের আগে বসে, তার মানে শিওরটা সাবজেক্ট। ওকে, সাবজেক্টের রোল প্লে করতেছে, সাবজেক্টের রোল প্লে করে নাউন ফ্রেজ, শিওরটা নাউন ফ্রেজ। আর ইট ইজ আ গুড এক্সারসাইজ, এটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। আই ওয়ান্ট দ্য ব্লু পেন্সিল। ওকে, ব্যাপারটা হচ্ছে আর্টিকেল, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ওকে, ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে আর্টিকেলের সাথে যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে তাহলে সেটাও নাউন ফ্রেজ। ওকে, তাহলে আর্টিকেল, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউন ফ্রেজ। তিশা ইজ এ বিউটিফুল গার্ল, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, নাউন ফ্রেজ। দ্য পেন অন দ্য বক্স, সাবজেক্টের রোল প্লে করছে, তার মানে এটা নাউন ফ্রেজ। ওকে, দ্য লেজি ডগ ইজ স্লিপিং হেয়ার, খেয়াল করছো কিনা, সাবজেক্টের রোল প্লে করছে, তাহলে এটা নাউন ফ্রেজ, ভার্বের আগে বসছে। এই সিকোয়েন্সেই বেশি আসে কোশ্চেনগুলো। পরটা, সাকিব আওয়ার গার্ডিয়ান ইজ এ গুড ম্যান। ওকে, মনে করো সাকিব হচ্ছে আমাদের প্রিয় অভিভাবক। ওকে, সাকিব হচ্ছে আমাদের প্রিয় অভিভাবক। এবার জাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে সাকিব আওয়ার গার্ডিয়ান, তার মানে শিওর এটা কি, পজিটিভ প্লাস নাউন, শিওর এটা নাউন ফ্রেজ। ওকে, মেবি ক্লিয়ার কিনা? তাহলে আর্টিকেল, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর্টিকেল প্লাস নাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ডিটারমিনার প্লাস নাউন, নাউন ফ্রেজ। এই ফ্রেজটা মেইনলি সাবজেক্টের রোলটা প্লে করে বেশি, বা অবজেক্টের রোলটা প্লে করে থাকে। সাবজেক্ট, অবজেক্ট, এই দুই জায়গা দিয়ে মোটামুটি তুমি ক্লিয়ার দাগাতে পারবা, 100% শিওর। রাইট, ওকে, প্রত্যেকে একটু লিখে ফেলো। আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ডিটারমিনার প্লাস নাউন, নাউন ফ্রেজ। মানে ফাংশনাল ইংলিশে তুমি জাস্ট কোয়েশ্চেন দেখে তুমি ইজিলি দাগাতে পারবা, শিওর। এবং আমি যদি একটু দীর্ঘায়িত করতাম তাহলে আসলে এরকম হতো কথাটা, সেটা হচ্ছে সাবজেক্টের রোল হিসেবে নাউন ফ্রেজ বসে, অবজেক্টের জায়গায় বসে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, অথবা ডিটারমিনারের পরে বসে, অ্যাডজেক্টিভের পরে বসে, অ্যাপোজিশন হিসেবে বসে। অ্যাপোজিশনের ব্যবহার আমরা মেবি শিখে আসছি, এটা হচ্ছে এই যে আমরা 7 নম্বরে পড়েছিলাম যেটা, এটাকে অ্যাপোজিশন বলে, মনে আছে কিনা? স্বাভাবিকভাবে কোনো একটা নাউন ব্যবহার করে সেই নাউনটা যদি পরিচয় দেওয়া হয় আর একটা নাউন ফ্রেজের মাধ্যমে, তখন সেই যে যাকে পরিচয় দিলাম যে ফ্রেজটা দিয়ে, ওইটাকে কিন্তু অ্যাপোজিশন বলে। মনে আছে কিনা ব্যাপারটা? ইন্টারমিডিয়েট পড়ে আসছি মডিফায়ার্সের ভিতরে। ওকে, তাহলে মেবি নাউন ফ্রেজ ক্লিয়ার। চলে আসবো অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটা নিয়ে একটা কনফিউশন আছে আমাদের প্রত্যেকেরই। অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে প্যাঁচায়, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বটা প্রচুর পরিমাণ প্যাঁচাবে। ওকে, আগেরটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাতে হবে। ওকে, আগেরটা ক্লিয়ার হলে আমরা নেক্সট পার্টে আসবো। প্রত্যেকে একটু কষ্ট করে জানাও যে আমাদের আগের পার্টটা ক্লিয়ার কিনা, বুঝছি কিনা। ওকে, আমরা এবার যেটা আসবো সেটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। খুবই ইজি ব্যাপার। অ্যাডজেক্টিভ ফ্রেজে যেটা মনে রাখবা সেটা হচ্ছে একটা শর্টকাট বুদ্ধি আছে, শর্টকাটটা আগে শেখাই। সেটা হচ্ছে এই ফ্রেজের শুরুতে প্রিপোজিশন, শুরুতে প্রিপোজিশন, শেষে নাউন। কি বলছি? এই ফ্রেজের শুরুতে প্রিপোজিশন, শেষে নাউন। এই ফ্রেজের শুরুতে প্রিপোজিশন, শেষে নাউন। প্রত্যেকে একটু কষ্ট করে লিখে রাখো যে এই ফ্রেজের শুরুতে প্রিপোজিশন, শেষে নাউন। এই ফ্রেজের শুরুতে প্রিপোজিশন, শেষে বসে নাউন। ওকে, একটু লিখে ফেলো। এই ফ্রেজের শুরুতে প্রিপোজিশন, শেষে নাউন। যে ফ্রেজের শুরুতে প্রিপোজিশন এবং শেষে নাউন, মোটামুটি তুমি ধরে নিবা যে এই ফ্রেজটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। ওকে, প্রায় 70% ক্ষেত্রে এটা হয়।
যদি ওই সংজ্ঞাটা প্রিপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে হয়। দ্য ম্যান উইথ হিজ ব্রাদার কেম। ওকে, তাহলে এই ফ্রেজের শুরুতে কি প্রিপোজিশন, শেষে কি নাউন। শুরুতে প্রিপোজিশন, শেষে নাউন হলে মোটামুটি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ভিতরে ম্যাক্সিমাম কোশ্চেনের আনসার মিলে যাবে। কিন্তু আমি যদি উইথ হিজ ব্রাদার বলে 20 বার চিল্লাই, কোনো অর্থ হয়? উইথ হিজ ব্রাদার বলে যদি 20 বার চিল্লাই কিন্তু অর্থ হয় না। খেয়াল রাখবে এই ফ্রেজটা কিন্তু যেটা করে সেটাকে সাবজেক্টকে মডিফাই করে। এই ফ্রেজটা সাবজেক্টকে মডিফাই করে থাকে। ওকে, অর্থাৎ যদি বলা হয় দ্য ম্যান উইথ হিজ ব্রাদার একা যদি বলি কোনো অর্থ বোঝায় না। এটা স্বাভাবিকভাবে আমরা যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টের সাথে অর্থ না মিক্স না হলে অর্থ কিন্তু নিজে একা প্রকাশ করতে পারে না। এইটাকে মডিফায়ার্সের ভাষায় আমরা তো জানি যে এটাকে মডিফাই বলে। তার মানে সাবজেক্টকে মডিফাই করে ওই ফ্রেজটা। জাস্ট খেয়াল রাখবে এইটার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরেরটা দ্য টাইগার কিল্ড বাই দ্য পোচার্স। ওকে, আমরা এটা মূলত বাই দ্য পোচার্স ছিল, বাই থেকে শুরু লাস্ট পর্যন্ত। তাহলে বাই হচ্ছে প্রিপোজিশন, পোচার্স নাউন। তাহলে শুরুতে প্রিপোজিশন, শেষে নাউন, শুরুতে প্রিপোজিশন, শেষে নাউন। এবার বাই দ্য পোচার্স যদি 20 বার বলি, জাস্ট আমি যদি দ্য টাইগার না বলি কোনো অর্থ হয় না। তার মানে এটা সাবজেক্টকে মডিফাই করছে, শিওর 100% এটা অ্যাডজেক্টিভ। দ্য বেগার ইন ফ্রন্ট অফ দ্য গেট লুকড ভেরি হাংরি। খেয়াল করছো কি না? ইন দিয়ে শুরু, ওকে, গেট দিয়ে শেষ। মোটামুটি শিওর যে প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। ইন ফ্রন্ট অফ দ্য গেট বলে 20 বার যদি চিল্লাই একা একা কিন্তু কোনো অর্থ বোঝায় না। যদি আমি দ্য বেগার না বলি, শিওর সাবজেক্টকে মডিফাই করেছে। তার মানে সাবজেক্টকে যদি মডিফাই করে তাহলে সেটা অ্যাডজেক্টিভ। দ্য গার্ল ইন গ্রিন ইজ মাই কাজিন। খেয়াল করছো কিনা? শুরুতে প্রিপোজিশন এবং শেষে নাউন। ইন গ্রিন যদি 20 বার চিল্লাই কোনো অর্থ হয়? কোনো অর্থ হয় না যদি দ্য গার্ল না বলি। তার মানে সাবজেক্টকে মডিফাই করছে। সাবজেক্টকে মডিফাই করে যে ফ্রেজ সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার কিনা? ওকে, সো দিস ইজ ইউর থিওরি। জাস্ট কাজটা হচ্ছে শুরুতে প্রিপোজিশন, শেষে নাউন। শুরুতে প্রিপোজিশন, শেষে নাউন, সাবজেক্টকে মডিফাই করবে এই ফ্রেজ, সেটাকে বলে ইংলিশে অ্যাডজেক্টিভ ফ্রেজ। মেবি ক্লিয়ার? আমি যদি ফাংশনাল ইংলিশে একটু ডিটেলস ঢুকতাম তাহলে ঝামেলা হতো। ওকে, আমরা চলে আসবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ খুবই ইজি ব্যাপার, গতকালকে শিখছিলাম যেটা, তাতে আমার ম্যাক্সিমাম কাজ হয়ে যাবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে জাস্ট কোনো বাক্যে যদি কখনো তুমি, আমরা বলছিলাম যে কখন, কখন তো আমরা জানি ওয়েন, ওকে, কোথায়, কোথায় হচ্ছে ওয়্যার, ওকে, কিভাবে, কিভাবে হচ্ছে হাউ, ওকে, আর কেন হচ্ছে ওয়াই, কতটুকু হচ্ছে হাউ মাচ, কতটুকু হচ্ছে হাউ মাচ। এই 4টা ওয়ার্ডের ব্যবহার কালকে শিখছি পারফেক্টভাবে। এই ওয়ার্ডগুলো দিয়ে ভার্বের কাছে প্রশ্ন জিজ্ঞেস করলে যদি কোনো ফ্রেজ জবাব দেয় তাহলে সেটাকে বলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি কি? ওয়েন, ওয়্যার, হাউ, হোয়াই, হাউ মাচ। ওয়েন, ওয়্যার, হাউ, হোয়াই, হাউ মাচ। এই 5টা ওয়ার্ড দিয়ে যদি ভার্বের কাছে প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, কোশ্চেনটা কিন্তু ভার্বের কাছে জিজ্ঞেস করতে হবে। তাহলে কেউ যদি জবাব দেয় সেটা যদি একটা ওয়ার্ডে হয় সেটা অ্যাডভার্ব। একাধিক ওয়ার্ড যদি হয় সেখানে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোনো ক্লজ জবাব দিলে সেটাকে বলে অ্যাডভার্বিয়াল ক্লজ। ব্যাপারটা ক্লিয়ারলি বুঝছো কি না? ওকে, যদি একটা ওয়ার্ড জবাব দিয়ে থাকে এই ব্যাপারটা তাহলে সেটাকে বলে অ্যাডভার্ব। কারণ গত ক্লাসে শিখেছি যে একটা হলে সেটা অ্যাডভার্ব, একাধিক হলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর যদি কোনো ক্লজ জবাব দেয় সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, গতকালকে শিখছিলাম প্রতিভা ইনভাইটেড মি কর্ডিয়ালি। ভার্ব আমার হচ্ছে ইনভাইটেড। ভার্বের কাছে প্রশ্ন জিজ্ঞেস করতেছি যে সে কেমন ভাবে। কালকে বলছিলাম কিন্তু MPTR, কর্ডিয়ালি। কর্ডিয়ালি হচ্ছে আমরা জাস্ট হাউ দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতেছি। ওকে, হাউ দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করলে আমরা পেয়ে গেছি কর্ডিয়ালি। তার মানে শিওরটা অ্যাডভার্ব, এটা কিন্তু ফ্রেজ না। একটা ওয়ার্ড হলে সেটা কিন্তু অ্যাডভার্ব, একের অধিক হলে সেটা ফ্রেজ। যদি বলতাম ইন এ কর্ডিয়াল ওয়ে তাহলে হতো এটা ফ্রেজ। পরেরটা ছিল যে অ্যাট হার হাউস, সে কোথায় দাওয়াত দিয়েছে। অ্যাট হার হাউস একাধিক ওয়ার্ড, তার মানে শিওর এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার সে কখন দাওয়াত দিয়েছে আমাকে, সে আমাকে দাওয়াত দিয়েছে 7টার সময়, তার মানে শিওর অ্যাট 7 PM, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সে আমাকে কেন দাওয়াত দিয়েছে, কারণ বিকজ অফ হার বার্থডে পার্টি, তার জন্মদিনের পার্টি ছিল সেই জন্য দাওয়াত দিয়েছে। তার মানে শিওর এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফ্রেজ কেমনে বের করবো? জাস্ট একাধিক ওয়ার্ড হলে সেটা ফ্রেজ, একটা হলে কিন্তু না। এটা স্মরণ করানোর জন্য এই উদাহরণটা রাখছিলাম, কর্ডিয়ালি লিখছি এই জন্যই। একটা ওয়ার্ড হলে কিন্তু সেটা ফ্রেজ না, একের অধিক হলে, যেমন অ্যাট হার হাউস এটা ফ্রেজ, অ্যাট 7 PM এটা ফ্রেজ, বিকজ অফ আর বার্থডে পার্টি এটা কিন্তু ফ্রেজ। একটা ওয়ার্ড হলে কিন্তু না, একটা ওয়ার্ড হলে সেটা পার্টস অফ স্পেস। ব্যাপারটা ক্লিয়ার কি না?
একটা যদি ওয়ার্ড হয় সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, একের অধিক যদি হয় তাহলে সেটাই সাবজেক্ট ভার্ব না থাকলে সেটার নাম ফ্রেজ, সাবজেক্ট ভার্ব থাকলে সেটার নাম হচ্ছে ক্লজ। মেবি ক্লিয়ার? ওকে, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ক্লিয়ার কিনা আমরা একটু জাস্ট সুন্দর করে কমেন্ট করে ফেলি। ওকে, মেবি ক্লিয়ার আশা করা যায়। ওকে, আমরা এবার চলে আসবো হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। খুব ইজি জিনিস, প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে খুবই ইজি, জাস্ট ইউ ক্যান অ্যাপ্লাই দিস প্রসেস। জাস্ট কাজটা হচ্ছে যে ফ্রেজের আমাদের শুরুতে প্রিপোজিশন, ওকে, এবং শেষেও প্রিপোজিশন, এটা এভাবে করলে হয় যে শুরুতে প্রিপোজিশন এবং শেষেও প্রিপোজিশন দেওয়া, সেটা প্রিপোজিশনাল ফ্রেজ। শুরুতে প্রিপোজিশন, শেষেও প্রিপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ। শুরুতে প্রিপোজিশন, শেষেও প্রিপোজিশন হলে সেটা প্রিপোজিশনাল ফ্রেজ। কি বলছি? শুরুতে প্রিপোজিশন এবং শেষেও প্রিপোজিশন হলে সেটার নাম প্রিপোজিশনাল ফ্রেজ। এইটা একটু কমেন্ট করে ফেলো। শুরুতে প্রিপোজিশন, শেষে প্রিপোজিশন, এটার নাম হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। শুরুতে প্রিপোজিশন, শেষে প্রিপোজিশন, এটার নাম প্রিপোজিশনাল ফ্রেজ। একটু কষ্ট করে ক্লিয়ারলি জাস্ট কমেন্ট করে ফেলো। শুরুতে প্রিপোজিশন, শেষেও প্রিপোজিশন। ওকে, কেমন? প্রথমটা আমরা বাদ দিয়ে পরেরগুলোতে একটু আসতেছি। যেমন এই দেখো, উইথ এ ভিউ টু, উইথ দিয়ে শুরু, টু দিয়ে শেষ, উইথ দিয়ে শুরু, টু দিয়ে শেষ, প্রিপোজিশনাল ফ্রেজ। বাই দিন টপ, বাই দিয়ে শুরু, অফ দিয়ে শেষ, প্রিপোজিশনাল ফ্রেজ। ইন ফ্রন্ট অফ, ইন দিয়ে শুরু, অফ দিয়ে শেষ, প্রিপোজিশনাল ফ্রেজ। অ্যাট দ্য পয়েন্ট অফ, অ্যাট দিয়ে শুরু, অফ দিয়ে শেষ, প্রিপোজিশনাল ফ্রেজ। ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন দিয়ে শুরু, উইথ দিয়ে শেষ, প্রিপোজিশনাল ফ্রেজ। ইন লিউ অফ, ইন দিয়ে শুরু, অফ দিয়ে শেষ, প্রিপোজিশনাল ফ্রেজ। ইনস্টেড অফ, ইন দিয়ে শুরু, অফ দিয়ে শেষ, প্রিপোজিশনাল ফ্রেজ। বাই মিনস অফ, বাই দিয়ে শুরু, অফ দিয়ে শেষ, প্রিপোজিশনাল ফ্রেজ। অ্যাট দ্য টপ অফ, ওকে, অ্যাট দিয়ে শুরু, অফ দিয়ে শেষ, প্রিপোজিশনাল ফ্রেজ। 100% শিওর প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশনের মতো ফাংশনাল ইংলিশে কাজ করে থাকে। তার মানে নাউন বা প্রোনাউনকে জুড়ে দেওয়ার কাজটাই করে থাকে। ওকে, জাস্ট এই ফ্রেজে পরে নাউন বা প্রোনাউনকে যোগ করা হয়। তাহলে খুব ইজিলি প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু চেনা যায়। প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ। ওকে, 90% ক্ষেত্রে তোমার এটা অ্যাপ্লাই করলে মিলে যাবে। শুরুতে প্রিপোজিশন, শেষে প্রিপোজিশন। ওকে, এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে, শুরুতে শেষে। ওকে, ভেরি গুড, প্রত্যেকে কমেন্ট করে ফেলো। শুরু এবং শেষ দেখে এটাকে দাগানো যায় খুব ইজিলি, শুরু শেষ দেখে। ওকে, এবার আরেকটা সংজ্ঞা হচ্ছে টোফেলের ভিতর দেওয়া আছে, শুরুতে প্রিপোজিশন, শেষে নাউন। শুরুতে প্রিপোজিশন, শেষে নাউন, সেটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়ে থাকে। শুরুতে প্রিপোজিশন, শেষে নাউন। তবে সাধারণত এটা বাক্যে যদি ব্যবহৃত হয় মাঝে মাঝে, তখন কিন্তু সেটা অ্যাডভার্বও হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। এটা তুমি দেখে নিয়ে ফাংশনাল ইংলিশটা মিলালেই হয়ে যাবে। তবে 90% ক্ষেত্রে তোমার ওই সংজ্ঞাটা দিয়ে কাজ চলে যাবে। ওকে, আসবো যেটা, সেটার নাম হচ্ছে ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ খুবই ইজি জিনিস। ভার্ব ফ্রেজ হচ্ছে তুমি সারা জীবন পড়ে আসছো। এটা হচ্ছে আমরা যে গ্রুপ ভার্বগুলো পড়ে আসছি, গ্রুপ ভার্ব মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো পড়ে আসছো সারা জীবন, ওইটার নামই হচ্ছে ভার্ব ফ্রেজ। অ্যাবাইড বাই, অ্যাবজর্ব ইন, লুক আপ, লুক ফর, লুক ইনটু, লুক ডাউন আপন, এই যে ওয়ার্ডগুলো পড়ে আসছে সেটা ভার্ব ফ্রেজ। জাস্ট ভার্বের পজিশনে বসে, সাবজেক্টের যে পরে পজিশন। যেমন শি গেভ আপ হার অনলি হোপ। খেয়াল করছো কি না, গেভের সাথে আপ, তার মানে দেখেই বুঝতেছি এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব। এইটার নামই হচ্ছে ভার্ব ফ্রেজ। রানা লুকস ডাউন আপন, অবজ্ঞা করা, ছোট করা, তার মানে লুকস ডাউন আপন। খেয়াল করছো কিনা, ভার্বের সাথে প্রিপোজিশন যোগ হয়েছে। ব্যাপারটা এমন হয় যে ভার্বের সাথে প্রিপোজিশন যোগ হয়ে অ্যাটাচভাবে যদি কখনো নির্দিষ্ট একটা অর্থ বোঝায়, সেটাকে আমরা ভার্ব ফ্রেজ বলে থাকি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা গ্রুপ ভার্ব বলে থাকি, সেম জিনিস। ওকে, যেমন শি ওয়েটস অন হিম। খেয়াল করছো কিনা, ওয়েটসের সাথে অন পুরোটাই একটা ইউনিট হিসেবে কাজ করতেছে। ভার্বের পজিশনে বসে ভার্বের জায়গাটা কিন্তু সে ভার্বের রোল প্লে করতেছে, এটাকে বলে ভার্ব ফ্রেজ। পরেরটা, শি টেক্স আফটার হিজ ফাদার। টেক্স আফটার, এটা অনেকবার পড়ছিলাম কোয়েশ্চেন ব্যাংকে। টেক্স আফটার, টেক্সের সাথে আফটার, ওকে, দুটা একসাথে বসে নির্দিষ্ট একটা অর্থ বোঝাচ্ছে, যেটা টেক্সের অর্থ চেঞ্জও হতে পারে। সেই চেঞ্জেবল বা সেই ব্যাপারটাই কিন্তু একসাথে যখন যুক্ত হয়, গ্রুপ ভাবে কিন্তু মাঝে মাঝে অর্থ চেঞ্জ হয়ে যায়। লুক আপ মানে কিন্তু শব্দ খোঁজা, লুক ফর হচ্ছে যে কোনো কিছু খোঁজা, লুক ডাউন আপন মানে কিন্তু অবজ্ঞা করা। লুকের পর কিন্তু আটটা প্রিপোজিশন বসে, তখন কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে। বাট ফাংশনাল ইংলিশে হচ্ছে ভার্বের পজিশনে বসে থাকে। কনজাংশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, একটু ঝামেলা হতে পারে, কনজাংশনের সাথে ঘোলাতে পারে। আমরা সবাই জানি সো কিন্তু কনজাংশন, কিন্তু সো কিন্তু কনজাংশনাল ফ্রেজ না। ওকে, যদি কনজাংশনাল ফ্রেজ বানাতে হয় তখন সেখানে সো এর সাথে আমাকে জাস্ট একটা শব্দ জুড়ে দিতে হবে, সেটা হচ্ছে দ্যাট। সো দ্যাট হলো কনজাংশনাল ফ্রেজ। ওকে,
একটা ওয়ার্ড হলে কিন্তু পার্টস অফ স্পিচ, যেটা আমরা প্রথম ক্লাসে পড়ে নিয়েছি, একটা হলে সেটা হয় পার্টস অফ স্পিচ, একাধিক হলে সেটা হয় ফ্রেজ। ওকে, একটা হলে কিন্তু পার্টস অফ স্পিচ, একাধিক হলে সেটা ফ্রেজ। তার মানে তখন কনজাংশনের সাথে আরেকটা ওয়ার্ড জুড়ে দিলে হয়ে যায় কনজাংশনাল ফ্রেজ। যেমনভাবে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ এর সাথে অ্যাজ ডট ডট অ্যাজ, সো ডট ডট অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, ইনক্লুডিং টু, কনক্লুডিং টু, অর রেদার, অর এর সাথে রেদার, অথবা so many, as much, as fast, as if, as though, so that, in order that। এই ফ্রেজগুলো যেটা করে সেটা হচ্ছে এটা কনজাংশনের মতো ফাংশনাল ইংলিশের সেম কাজটাই করে থাকে। যেমন হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার কেম, খেয়াল করছো কি না, এ কিন্তু জোড়া লাগানোর কাজ করে থাকে বাক্যে। ওকে, জুড়ে দেয়, জাস্ট আমাদের কনজাংশনের কাজ তো ক্লজের সাথে ক্লজকে জড়ানো, কিন্তু এই ফ্রেজটা মাঝে মাঝে সাবজেক্টের সাথে সাবজেক্টকেও জড়ায়। ওকে, হি টক্স অ্যাজ ইফ, খেয়াল করছো কি না, অ্যাজ ইফ কিন্তু দুটা ক্লজকে যোগ করছে, তো অ্যাজ এর সাথে ইফ যোগ হয়ে দুটা কনজাংশন যোগ হয়ে কিন্তু ফ্রেজ হয়েছে, এইটাকে বলে কনজাংশনাল ফ্রেজ। ওকে, তাহলে কনজাংশনাল ফ্রেজের ক্ষেত্রে খেয়াল করছি কিনা যে দুইটা কনজাংশন মেইনলি বসে ফ্রেজটা হয়, অধিকাংশ বা কোনো একটা অন্য একটা শব্দ যোগ হয়ে, তার মানে এটাকে কনজাংশনাল ফ্রেজ হিসেবে আইডেন্টিফাই করে আসবো আমরা। ওকে, উপরে যে চারটা আছে এই চারটা দিয়ে তোমার কাজ চলে যাবে, জাস্ট তুমি দেখলেই বুঝবা অ্যাজ ওয়েল অ্যাজ, অথবা অ্যাজ ইফ, অথবা অর রেদার, অথবা অ্যাজ ডট ডট অ্যাজ, সো ডট ডট অ্যাজ, এছাড়া অ্যাজ মাস, অ্যাজ মেনি, এই ধরনের ওয়ার্ডগুলো কনজাংশনাল ফ্রেজ এবং যেটা জুড়ে দেওয়ার কাজ করে থাকে। ইন্টারজেকশনাল ফ্রেজ, ইন্টারেস্টিং একটা ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজের ক্ষেত্রে জাস্ট মনে রাখবো এটা হচ্ছে এই ফ্রেজটা সাধারণত আমাদের দুঃখ, বিষাদ, আনন্দ বা আবেগের প্রকাশটা, বহিঃপ্রকাশটা করে থাকে এই ফ্রেজ। খুব সহজেই তুমি দেখলে বুঝবা, এবং এই ফ্রেজের সাথে তোমার হচ্ছে জাস্ট নোট অফ এক্সক্লেমেশন থাকে, দেখলেই চেনা যাবে। যেমন হোয়াট আ পিটি ইউ হ্যাভ ফেইলড, খেয়াল করছো কিনা এখানে কিন্তু আবেগের প্রকাশ পেয়েছে, তার মানে এটা শিওর ইন্টারজেকশনাল ফ্রেজ। ওকে, ইন্টারজেকশনাল ফ্রেজের ক্ষেত্রে জাস্ট ছোট্ট একটা ব্যাপার একটু বলে যাই, সেটা হচ্ছে নর্মালি এই ফ্রেজগুলো জাস্ট তুমি আইডেন্টিফাই করার ক্ষেত্রে নোট অফ ইন্ট্রোগেশন তো এক্সক্লেমেশন পাবি, যেটা আমরা প্রায় লিখি ও এম জি, তার মানে ও মাই গড। ওকে, অথবা ও এম কে, যদি আমি নিজে বানিয়ে লিখেছি, এটা হচ্ছে ও এম কে মানে হচ্ছে ও মাই খোদা, আর ও এম এ মানে হচ্ছে ও মাই আল্লাহ। ওকে, তাহলে ও এম কে মানে কিন্তু খোদা, এ মানে কিন্তু আল্লাহ। ওকে, এছাড়া হুররে, ব্রাভো, অ্যালাস, ফাই ফাই, ফাই মানে সিসি, টুট টুট। ওকে, টুট টুট ব্যাপারটা তো আমরা নিবি জানো, সেটা হচ্ছে আমরা যখন নাটক বা সিরিয়ালগুলো দেখি দেখবে যে অনেক সময় মানুষ তার মনের অভিব্যক্তি প্রকাশ করার সময় যে সাউন্ডটা আসে দেখবে সাউন্ড বিপ করে দেওয়া হয় থাকে, তো সেইটাকে জাস্ট টুট টুট বলতেছি। ব্যাপারটা কীরকম, বিষয়টা হচ্ছে জাস্ট মনে করো যে আজকে বাসায় বুয়া রান্না করছে, কিন্তু বুয়া হচ্ছে জাস্ট তোমার কি করছে, লবণ দেয়নি খাবারে। ওকে, জাস্ট তখন তুমি কোনো গালাগালি ইউজ না করে বলতে পারো হচ্ছে টুট টুট। ওকে, তাহলে টুট টুট বললেও কিন্তু একটা ফ্রেজ হয়ে যাচ্ছে, এবং যেখানে তোমার মনের আবেগের প্রকাশ পেয়েছে, কিন্তু খেয়াল করছো কিনা, কিন্তু কিন্তু কোনো গালি শব্দ ইউজ করো নাই। ওকে, আজকে থেকে প্রত্যেকে আমরা গালি ব্যবহার না করে জাস্ট টুট টুট বলতে পারি, ফ্রেজও হয়ে গেল। কিন্তু এটা যদিও আমি নিজে বানিয়ে দেওয়া, জাস্ট যেখানে মনের আবেগ প্রকাশ পাবে যে ফ্রেজের মাধ্যমে, সেই ফ্রেজটাকেই বলা হয়ে থাকে আমাদের ইন্টারজেকশনাল ফ্রেজ। মনের আবেগ প্রকাশ পাবে যেখানে, সেইটার নামই হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। ওকে, ব্যাপারটা বুঝছো কিনা, জাস্ট আজকে থেকে প্রত্যেকে হচ্ছে টুট টুট। ওকে, কেউ কিন্তু আর গালি দিব না, ঠিক আছে? আমরা কিন্তু এটা ফ্রেন্ড সার্কেলে ব্যাপক ইউজ করে থাকি, প্রচুর পরিমাণে ফ্রেন্ড সার্কেলে কিন্তু আমরা গালাগালি করি। জাস্ট ওটা আজকে থেকে টোটালি প্রত্যেকের ব্যান্ড, প্রত্যেকেই মনে করে যে জাস্ট টুট টুট বললেই হবে। ওকে, ভেরি গুড, অনেকেই কমেন্ট করতেছ। ইংলিশ তো বোরিং সাবজেক্ট, মাঝে মাঝে একটু জাস্ট আমাদের সেই ব্যাপারটা দূর করার জন্যই। ওকে, তাহলে মেবি আমাদের ইন্টারজেকশনাল ফ্রেজও ক্লিয়ার। ওকে, ক্লিয়ার কিনা একটু সবাই একটু কমেন্টে জানাতে হবে যে ক্লিয়ার কিনা। ওকে, রাইট, ভেরি গুড। ওকে, প্রত্যেকে একটু জাস্ট কমেন্ট সেকশনে আমাকে জানাও দে ক্লিয়ার কিনা। টুট 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 অন্য কিছু না, কিন্তু জাস্ট টুট টুট। ওকে, টুট টুট। ওকে, জাস্ট প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবো যে ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার হলে কিন্তু জানাতে হবে। ওকে, ক্লিয়ার। আমরা এইবার যেটা আসবো সেটা হচ্ছে কারেকশন। ইংলিশে কারেকশন নিয়ে অনেক ঝামেলা হয় তোমাদের, মেইনলি কারেকশন পার্টে এটা একটা ম্যাজিক্যাল প্রসেস। এই ম্যাজিক্যাল প্রসেসে আমি 3 মিনিটে কারেকশন শেষ করে দিব, জাস্ট 3-4-5 মিনিট লাগবে কারেকশন করতে টোটাল কারেকশন পার্টে। এবং এখানে কারেকশন সাবজেক্ট রাখবেন সব টোটালি হয়ে যাবে। ওকে,
জাস্ট খেয়াল করো, আমাদের বুস্টার বুকে হচ্ছে 100টা রুল দেওয়া আছে। 100টা রুল যদি ভালো করে পড়াতে চাই তাহলে মিনিমাম 20 ঘন্টার মতো লাগবে ক্লাস। ওকে, বিরক্ত হওয়া যাবে না, বিরক্ত হলে জাস্ট তোমার সিলেবাসটা শেষ হবে না। ওকে, আর ইংরেজির যে অবস্থা চলতেছে, এই অবস্থা নিয়ে অ্যাডমিশন টেস্টে গেলে আসলে এটা আনসার জায়গায় তুমি চলে যাবা। মানে ইংরেজি কোয়েশ্চেন হচ্ছে একটু ট্রিকি হয়ে থাকে। এটা কিন্তু 2016 সালের পর থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো ট্রিকি স্টাইলে সেট করা হয়ে থাকে। এটা একটু না বুঝে হুবহু মুখস্থ করে গেলে হুবহু কোয়েশ্চেন মানবে না। এই জন্যই জাস্ট আমাদের প্রসেসটা হচ্ছে তোমাদের সুপ্রিম লেভেলের একটা সার্ভিস দেওয়া। ওকে, এটাতে সবাই একটু পার্টিসিপেট করতে হবে, তাহলে এটা অবশ্যই জ্ঞানকে সম্প্রসারিত হবে এবং জ্ঞানটা সবার কাছে পৌঁছাবে। ওকে, ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, কারণ আমি যে কয়টা টপিক পড়ালাম তুমি একটু হিসাব করে দেখো, গুনে দেখো কয়টা টপিক পড়িয়েছি। কারেকশন প্রচণ্ড ঝামেলা করে, ম্যাজিক্যাল স্টাইলে জাস্ট 3-4 মিনিটে কারেকশনের ছোট্ট কিছু ব্যাপার বলে যাই। ওকে, যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এই পার্টে আমরা কারেকশনের এই পার্টে মেইনলি করবো, যেটা সেটা হচ্ছে কারেকশন যখন তোমাকে কোশ্চেন হিসেবে দেওয়া হবে তুমি যেটা করবা এটা হচ্ছে যে তুমি কোশ্চেনের কি পয়েন্ট যেটা আছে, যেটাকে হেড ওয়ার্ড বলা হয়, সেই হেড ওয়ার্ডটা ধরেই তুমি কারেক্ট করে ফেলতে পারলেই তোমার কারেকশনের উত্তর মিলে গেছে। ইংরেজিতে প্রায় আমরা বাহুল্য দোষজনিত অনেক ওয়ার্ড ব্যবহার করে থাকি, যেটাকে রিডান্ডেন্সি বলা হয়ে থাকে। তো এই রিডান্ডেন্সি কিছু ওয়ার্ড যেমন আমরা প্রায় বলে থাকি, সাপোজ মনে করো, অ্যাজ এ টিচার হিসেবে, ক্যাজ ধরো, এই ধরনের কথাগুলো কিন্তু আমরা নিয়মিত রেগুলারলি বলে থাকি। কিন্তু ফাংশনাল ইংলিশে যখন তুমি লিখবা তখন এটা লেখা যাবে না, এটাকে রিডান্ডেন্সি বলে। বাংলায় আমরা পড়ে আসছি বাহুল্য দোষ, যেটা সাধু এবং চলিতের সাথে মিশ্রণ, যেটা তাকে বাহুল্য দোষ বলা হয়ে থাকে। এই ব্যাপারটা ইংরেজিতেও হয়, যদিও ইংরেজিতে কারেকশন থেকে 6টা পার্ট থেকে কোশ্চেন আসে। আমি শুধু কারেকশন বোঝালেই আমার লাগবে 3 ঘন্টা। আমি জাস্ট তোমাকে শর্টকাট প্রসেসে দ্রুত কোশ্চেন দাঁড়ানো কিছু শর্টকাট প্রসেস বলে যাচ্ছি। ওকে, ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো। ওকে, এই পার্টে তোমার হচ্ছে মেবি ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে পুরোটাই। ওকে, চলে আসবো যেটাই, সেটা হচ্ছে আমরা প্রায় বলে থাকি 12 মিডনাইট। খেয়াল করে দেখবা এখানে কিন্তু দিক্ত হয়ে গেছে। যদি 12 বলি তাহলে সেখানে মিডনাইট যদি বলি সেখানে 12 বলা লাগে না, তার মানে 12 বাদ। যদি কখনো কোনো কারেকশনের ভিতরে 12 মিডনাইট থাকে, জাস্ট 12 বাদ। আমরা প্রায় বলে থাকি 12 নুন। খেয়াল করবে 12 নুন, নুন মানেই 12টা, এবং 12 তুমি লিখছো, তার মানে এখানে 12 বাদ। শুধু নুন বললেই ক্লিয়ারলি অর্থ বোঝায়। আমরা প্রায় বলে থাকি এ টোটাল অফ 15 বার্ডস। এ টোটাল মানেও সংখ্যা, 15 মানেও সংখ্যা, তার মানে শিওর 15 বার্ডস বললেই হবে, এ টোটাল অফ লেখা লাগবে না। জাস্ট এই পার্টটা বাদ দিলেই, যে পার্টে 15 বার্ডস আছে ওইটা উত্তর নিলেই হবে। বায়োগ্রাফি অফ হিজ লাইফ, জীবনী যদি হয় তাহলে সেখানে তো নর্মালি বায়োগ্রাফি বললেই হয়, অফিস লাইফ বলা লাগে না, তার মানে এই সেন্টেন্সে বায়োগ্রাফি যেটাই আছে ওটাই উত্তর। আমরা প্রায় বলে থাকি সার্কেল অ্যারাউন্ড। খেয়াল করছো কিনা, সার্কেলও যায় অ্যারাউন্ডও তাই, তাহলে হয় সার্কেল না হলে অ্যারাউন্ড। প্রায় বলে থাকি ক্লজ প্রক্সিমিটি, সিমিলার ওয়ার্ড কিন্তু ওই যে সাপোজ মনে করো ওইটার মতো, তার মানে হয় ক্লোজ বা প্রক্সিমিটি। প্রায় বলে থাকি নিউ ইনোভেশন, ইনোভেশন মানেই নতুন আবিষ্কার, সেখানে নিউ বলা লাগে না, জাস্ট ইনোভেশন মানেই নতুন আবিষ্কার। আমরা যদি প্রায় কখনো যদি লেখা পাও যে ইচ অ্যান্ড এভরি, কখনো ইচ অ্যান্ড এভরি বসে না কিন্তু ইংলিশে, ইচ অ্যান্ড এভরি কিন্তু কখনোই বসে না, হয় ইচ না হলে এভরি। এক্স্যাক্টলি দ্য সেম বলি, একই রকম কিন্তু বলে ফেললাম, হয় এক্স্যাক্টলি না হলে দ্য সেম, যে কোনো একটা, যেটা থাকবে সেটা উত্তর হিসেবে নিব। সামারাইজ ব্রিফলি, আমরা ইন্টারমিডিয়েট লেভেলে যারা পড়েছি আমরা সবাই জানি মেবি, আমরা কিন্তু যখন লিখতাম তখন কিন্তু সামারি লিখতাম, তার মানে সামারাইজ। ওকে, যদিও এখানে দুইটা সিমিলার। ওকে, হয় সামারাইজ নাহলে ব্রিফলি, তবে সামারাইজ লিখলে হচ্ছে মেইনলি সামারাইজটা আমরা লিখে থাকি। এন্ড রেজাল্ট, ওকে, এন্ড অথবা রেজাল্ট যে কোনো একটা, এন্ড রেজাল্ট কিন্তু দুইটা না। অ্যাডভান্স ফরওয়ার্ড, এখানেও যে কোনো একটা, কোনো সেন্টেন্সে অ্যাডভান্স ফরওয়ার্ড থাকলে সেটা ভুল, হয় অ্যাডভান্স না হলে ফরওয়ার্ড। সাফিসিয়েন্ট ইনাফ, হয় সাফিসিয়েন্ট না হলে ইনাফ। ওকে, আমরা প্রায় বলে থাকি যে ফ্রিতে গিফট পাইছি, ফ্রিতে গিফট না, জাস্ট গিফট বললেই ফ্রি বোঝায়, তার মানে কখনো ফ্রি গিফট যুক্ত সেন্টেন্সটা কারেক্ট হবে না। রিটার্ন ব্যাক, এটা আমরা প্রচুর ইউজ করে থাকি। আমরা প্রায় বলে থাকি যে স্বাভাবিকভাবে আমরা যে মনে করো যে কেউ একজন ঢাকায় গেছি, ঢাকায় যে ঢাকা থেকে ফিরে এসে বলি যে ভাই আমি রিটার্ন ব্যাক করবো 10 তারিখ, তো জাস্ট যেটাই রিটার্ন সেটাই ব্যাক, যে আই উইল রিটার্ন ব্যাক না। রিভার্ট ব্যাক, রিভার্ট মানে পুনরায় ফিরে আসা, ব্যাক মানেও তাই, তাহলে রিভার্ট বললেই হচ্ছে, ব্যাক বলা লাগবে না। রিজন বিকজ, হয় রিজন না হলে হচ্ছে বিকজ। ওকে, হয় রিজন না হলে বিকজ।
জাস্ট যে কোনো একটা, জাস্ট যে কোনো একটা, আমরা এখানে যে কোনো একটা লিখবো। ইকুয়াল সেম, হয় ইকুয়াল না হলে সেম। নিয়ারলি অলমোস্ট, হয় নিয়ারলি না হলে অলমোস্ট। ফাইনাল কনক্লুশন, খেয়াল করবা, ফাইনাল কনক্লুশন। ফাইনাল কনক্লুশনের ক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে, আমরা নর্মালি যদি কখনো কনক্লুশন বলি তখন সেটাই ফাইনাল বোঝায়, বা শুধু ফাইনাল বলতে পারি, কনক্লুশন লাগে না। প্রায় বলে থাকি ডিকশনারি বুক, ডিকশনারি মানে হচ্ছে বই, অভিধান, বুক বলা লাগে না। লজিং হাউস, জাস্ট শুধু লজিং, হাউস লাগে না। ওকে, ব্যাক সাইড বা ব্যাক পার্ট, আমরা কিন্তু প্রায় বলি যে মোবাইলের ব্যাক সাইড বা মোবাইলের ব্যাক পার্ট কিনতে যাচ্ছি, জাস্ট হয় ব্যাক অথবা সাইড, যে কোনো একটা। ওকে, এখানে দুইটা ইউজ করা যাবে না, দুইটা ইউজ করা কিন্তু ভুল বাক্যে, হয় ব্যাক, নর্মালি হচ্ছে ব্যাক বললেই সাইড বলা লাগে না। আমরা প্রায় বলে থাকি কাজিন ব্রো, কাজিন সিস। ওকে, কাজিন ব্রাদার বা সিস্টার বলা লাগে না, শুধু কাজিন। রিনিউ এগেইন বলে থাকি, রিনিউ এগেইন না, জাস্ট রিনিউ, এগেইন লাগবে না। ওকে, রাইট। তাহলে এই পার্টে আমরা যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে রিডান্ডেন্সি। এইগুলো দেখে জাস্ট ভুল কারেক্ট করে ফেললেই তোমার কারেকশন রিলেটেড যত সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের পরেরটা ম্যাথ কোয়েশ্চেন। আমরা প্রায় বলে থাকি যে মোস্ট পারফেক্ট, খেয়াল করবে পারফেক্ট হচ্ছে সুপারলেটিভ, সেটার জন্য কখনো মোস্ট ইউজ করা লাগে না, জাস্ট পারফেক্ট। ইন্ডিভিজুয়াল পার্সন, জাস্ট ইন্ডিভিজুয়াল পার্সন লাগবে না। মোস্ট ইউনিক, ইউনিক নিজে সুপারলেটিভ, তার জন্য কখনো মোস্ট ব্যবহার করা লাগে না। প্রায় বলে থাকি যে টু টুইন, দুইটা বাচ্চা হয়েছে, টুইন বেবি হয়েছে, দুইটা টুইন বেবি হয়েছে, জাস্ট টু বাদ, টুইন, টুইন মানেই দুইটা। আমরা প্রায় বলি আমি আমার নিজের চোখে দেখছি, যে চোখ তো নিজেরই হয়, তাহলে হিজ বা হার আইস, এখানে ওন লাগে না। আমরা প্রায় বলে থাকি যে কাইন্ডলি প্লিজ, দয়া করে বলেন, কাইন্ডলি বা প্লিজ। ওকে, জয়েন টুগেদার, হয় জয়েন না হলে টুগেদার, দুইটা একসাথে ইউজ করা যাবে না। আমরা প্রায় বলে থাকি রিপিট এগেইন, আবার বলেন, আবার বলেন, জাস্ট রিপিট, এগেইন না। প্রায় বলে থাকি ফলস মিস স্টেটমেন্ট, মিস স্টেটমেন্ট মানেই ভুল, ফলস লাগে না। পিরিয়ড অফ 4 days, বলি 4 দিন ধরে কাজ করছি, জাস্ট 4 days, পিরিয়ড লাগবে না। ওকে, প্রোগ্রেস ফরওয়ার্ড, আমরা কিন্তু মেসেজ ফরওয়ার্ড করি, তার মানে ফরওয়ার্ডটা বেশি ইউজ হয়, প্রোগ্রেসের ব্যবহার কম, জাস্ট একটা। এটা হচ্ছে তুমি যখন কোয়েশ্চেন সলভ করবা, কোয়েশ্চেনে বাদ দিবা কোনটা, সেই প্রসেসটা। তুমি কোয়েশ্চেন পড়ার পরে কারেকশন যখন পড়বা তখন দেখবা যে এই পার্টটাতেই হচ্ছে বাদ দিলেই কোয়েশ্চেন মিলে যায়। ওকে, আমরা প্রায় বলে থাকি যে স্কোয়ার ইন শেপ। ওকে, যদি স্কোয়ার বলো তাহলে ইন শেপ বলা লাগে না। ফাইনাল ডেস্টিনেশন, হলিউডের বিখ্যাত মুভির নাম কিন্তু ফাইনাল ডেস্টিনেশন, ইভেন এটা কারেকশনে যদি বলি নামটাই কিন্তু ভুল, ডেস্টিনেশন মানে সর্বশেষ গন্তব্য, সেখানে ফাইনাল বলা লাগে না। প্রায় বলে থাকি যে লেটেস্ট আপডেট কি, লেটেস্ট আপডেট কি, জাস্ট আপডেট, লেটেস্ট বলা লাগে না। প্রিভিয়াস রিপোর্ট, ডক্টর দেখাতে গেছে, অনেক সময় বলা হয়ে থাকে না, জাস্ট রিপোর্ট বললেই হবে, প্রিভিয়াস লাগে না। পাস্ট হিস্ট্রি, হিস্ট্রি মানেই অতীত, হিস্ট্রি মানেই হচ্ছে অতীত, জাস্ট সেখানে আমরা পাস্ট লিখবো না কখনো, তার মানে পাস্ট হিস্ট্রি যুক্ত সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট, হিস্ট্রি যেটা ওইটা কারেক্ট। কম্পারেটিভলি ওয়েল, ওকে, বলি না আমি যে আগের চাইতে কম্পারেটিভলি ওয়েল মনে হচ্ছে, আগের চেয়ে ভালো আছি, কম্পারেটিভলি আই এম ওয়েল টুডে। কম্পারেটিভলি লিখলে লেখা যায় বেটার। ওকে, মোর বেটার, আগের চেয়ে ভালো আছি, মোর বেটার, জাস্ট বেটার, মোর লাগবে না। প্রায় বলে থাকি যে কামিং ফিউচার, আসন্ন ভবিষ্যতে কি হবে, ফিউচার মানেই হচ্ছে ভবিষ্যৎ, কামিং লাগে না। ওকে, ওয়ান অ্যান্ড দ্য সেম, কখনো ওয়ান অ্যান্ড দ্য সেম ব্যবহৃত হয় না, দ্য সেম ব্যবহৃত হয়। ওকে, আমরা প্রায় বলে থাকি ফিউচার প্ল্যান কি। ওকে, ফিউচার মানেও যা, প্ল্যান মানেও তাই, তার মানে এখানে ফিউচার বললেই হয় বা প্ল্যান বললেই হয়। ওকে, আমরা প্রায় বলে থাকি যে ট্রু ফ্যাক্ট, যে ইট ইজ এ ট্রু ফ্যাক্ট। ওকে, ইট ইজ এ ট্রু ফ্যাক্ট না, ইট ইজ এ ফ্যাক্ট, খেয়াল রাখবে, ট্রু মানে যা, ফ্যাক্ট মানেও তাই, জাস্ট ইট ইজ এ ফ্যাক্ট, ম্যাটে এসে কিন্তু কোশ্চেনটা। প্রায় বলে থাকি যে হোল ক্যাচ মানে ক্যাচ ধরো, জাস্ট ক্যাচ। সাপোজ ইমাজিন মানে মনে করো, সাপোজ ধরে নাও, সাপোজ মনে করো, জাস্ট যে কোনো একটা। সাপোজ অ্যাজ এ টিচার মানে টিচার হিসেবে, প্রায় বলে থাকি জাস্ট সাপোজ। ওকে, তো যখন কারেকশন পার্ট পাবো তখন জাস্ট খেয়াল রাখবে যেটা হেড ওয়ার্ড আছে ওই হেড ওয়ার্ডে ভুলটা আছে কিনা, ম্যাক্সিমাম সময় এটাতে কোশ্চেন বের হয়ে যাবে। এর সাথে সাবজেক্টের সাথে ভার্বের রিলেশনটা খুঁজলে তুমি তার কোশ্চেনগুলো খুব সহজে ইজিলি সলভ করতে পারবে। ওকে, এই পার্টটা আমি একটু দ্রুত পড়ালাম, কারণ দ্রুত না পড়লে এই পার্টে তোমার ঝামেলা হবে। ওকে, একটু সময় লাগতে পারে, সেই জন্য দ্রুত টেনে গেলাম। ওকে, তাহলে আমাদের কারেকশনের ব্যবহারে মোটামুটি ক্লিয়ার। আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে এবার ট্রিকি কিছু রুল পড়ে যাব, সেটা হচ্ছে বাক্যে যদি কখনো টোন থাকে, টোন খেয়াল করবে, টোন
ওকে, এইটা কিন্তু আমাদের বুস্টার বুকে ওটা লেখা আছে 61 নাম্বার রুল। তো একটু যাদের বই আছে নিয়ে বসো। বাক্যে যদি টোন লেখা থাকে তখন সেখানে কাজটা কি? ওকে, টোনে আসলে কি হয়? টোনে হয় টি দিয়ে হয় দ্য নাম্বার অফ, ও দিয়ে হয় ওয়ান অফ দ্য, ওয়ান অ্যান্ড হাফ, নিদার অফ দ্য অথবা ইদার অফ দ্য বা ইচ অফ দ্য। ওকে, তাহলে টি দিয়ে হয় দ্য নাম্বার অফ, ও দিয়ে হয় ওয়ান অফ দ্য, ওয়ান অ্যান্ড এ হাফ, ইন দিয়ে হয় নিদার অফ দ্য, ই দিয়ে হয় ইদার অফ দ্য বা ইচ অফ দ্য। এদের ক্ষেত্রে খেয়াল রাখবে সাবজেক্ট হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার। খুবই দামি কোয়েশ্চেন, কিন্তু বহুবার ম্যাটে আসছে এই টপিক থেকে। ম্যাথ সহ বাংলাদেশের কম্পিটিটিভ এক্সামগুলোতে 99% ক্ষেত্রে এই রুলটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে বাকি যদি থাকে দ্য নাম্বার অফ, ওয়ান অফ দ্য, নিদার অফ দ্য, ইদার অফ দ্য, ইচ অফ দ্য। সাবজেক্ট হয় কি? সাবজেক্ট হয় প্লুরাল। খেয়াল রাখবে সাবজেক্টটা হয় প্লুরাল, ভার্বটা হয় সিঙ্গুলার। দ্যাটস শর্টকাট প্রসেস। সাবজেক্ট প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। সাবজেক্ট প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। প্রত্যেকে লিখে ফেল সাবজেক্ট প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। টোন সমান সমান সাবজেক্ট প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। প্রত্যেকে লিখে ফেলো সাবজেক্ট প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। আমরা একটু দ্রুত এবার টানবো, বিকজ আমাদের প্রায় ক্লাস শেষ। সাবজেক্ট প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। ওকে, চলে আসো আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিসে চলে আসবো। কোয়েশ্চেন অ্যানালাইসিসে এসে দেখি, দেখো লেখা আছে at least one of the students। ওকে, খেয়াল করছো কি না? স্টুডেন্টস লিখছি কিন্তু আমরা, সাবজেক্ট প্লুরাল, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব কিন্তু গেটস। খেয়াল করছো কি না? ভার্বের সাথে এসবিএস যোগ করলে ভার্ব সিঙ্গুলার, ভার্বের সাথে এসবিএস যোগ করলে ভার্ব হয় সিঙ্গুলার। মেইন ফর্মটা কিন্তু ভার্বের প্লুরাল ফর্ম। ওকে, তাহলে মেবি ক্লিয়ার। তাহলে টোনের ক্ষেত্রে সাবজেক্ট প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। স্টাডি রাখো রুলটা, বিকজ প্রচুর আসে পরীক্ষাতে। ওকে, আমরা কোশ্চেন সলভে আসি। দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস। ওকে, তাহলে খেয়াল করছো কিনা? নাম্বার অফ দ্য স্টুডেন্টস, সাবজেক্ট কিন্তু প্লুরাল। ভার্বটা কি হবে? কমেন্ট করে ফেলো। নিদার অফ দ্য, ওকে, অফ দিস ম্যাট্রেস, সাবজেক্ট প্লুরাল। ভার্ব কি হবে? কমেন্ট করে ফেলো। আমাদের নিচে এমসিকিউ ছিল ইচ অফ দ্য সাউন্ডস ফলোড, ইচ অফ দ্য সাউন্ডস, সাবজেক্ট ছিল প্লুরাল, ভার্ব তাহলে হবে সিঙ্গুলার, হিস। ওকে, যদি হয় এমন ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওকে, সাবজেক্ট হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার, তার মানে উত্তর এটা শিওর। সাবজেক্ট প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, ভেরি গুড। সাবজেক্ট প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। 62 নাম্বার রুল। এখানে এই নাম্বার অফ, দা নাম্বার অফ প্রচুর খোলায়। এই নাম্বার অফ যদি বোঝায় তখন সেখানে জাস্ট অসংখ্য বোঝায়, সেখানে কিন্তু ভার্বটা হয় প্লুরাল। বলছি এই নাম্বার অফ যেটা, সেখানে কিন্তু ভার্ব হয় প্লুরাল। খেয়াল থাকে ভার্ব হয় প্লুরাল। দা নাম্বার অফের ক্ষেত্রে ভার্ব হয় সিঙ্গুলার। দা নাম্বার অফের ক্ষেত্রে ভার্ব হয় সিঙ্গুলার। মেইনলি এটা ভার্বের ভিতরে দিবে কারেকশন হিসেবে, ওইখানে ভার্ব দেখাতে পারলেই হবে। যেমন এই নাম্বার অফ ব্যাংকস ইউজ, এই নাম্বার অফ কিন্তু প্লুরাল, ভার্বের কিন্তু মূল ফর্ম প্লুরাল ফর্ম, ভার্বের সাথে বেস যোগ করলে সেটা হয় সিঙ্গুলার ফর্ম। ওকে, তাহলে মেবি ক্লিয়ার। চলে আসো দা নাম্বার অফ। দা নাম্বার অফ যদি বলা হয় এইভাবে, দা নাম্বার অফ গার্লস, ওকে, এইখানে কিন্তু ভার্ব সিঙ্গুলার, মেবি ক্লিয়ার। ওকে, ঘোলায় প্রচুর পরিমাণের 63 নাম্বার রুলটা। মেনি এ নাকি এম এনি? মেনি এর ক্ষেত্রে যেটা মনে রাখবা, সেটা হচ্ছে মেনি এর ক্ষেত্রে হচ্ছে আমাদের ভার্ব হয় সিঙ্গুলার, আর এই মেনির ক্ষেত্রে ভার্ব প্লুরাল। কি বলছি? এই মেনি হচ্ছে ভার্ব প্লুরাল, মেনি হে ভার্ব সিঙ্গুলার। কেমন? এই দেখো, মেনি এ মেন হ্যাভ। ওকে, এই মেনি ক্ষেত্রে হ্যাভ, মেনি এর ক্ষেত্রে হ্যাজ। ওকে, তার মানে এই মেনি অসংখ্য প্লুরাল ভার্ব, মেনি এ একজন সিঙ্গুলার ভার্ব, আর শুধু মেনি হলো প্লুরাল। শুধু মেনি প্লুরাল, খেয়াল রাখতে হবে। শুধু মেনি হচ্ছে প্লুরাল। একটু দ্রুত টানতেছি কারণ তাহলে ক্লাস লেন্দি হয়ে যেতে পারে, সেই জন্য। ওকে, প্রায় দুটা জিনিস ঘোলায়, সেটা হচ্ছে প্রোনাউন যখন বসাই তখন আমরা ইংলিশে পরপর যখন বসে ফার্স্ট, সেকেন্ড বা থার্ড পার্সন দুইটা সিকোয়েন্স আছে। একটা হচ্ছে 2 3 1, 2 3 1, একটা হচ্ছে 1 2 3। ওকে, 2 3 1 1 2 3। আমাদের 2 3 1 হচ্ছে ভালো কাজ বোঝালে সেখানে সাধারণত সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন সিরিয়ালি বসে। আগে হচ্ছে 2 3 1, মানে আগে সেকেন্ড পার্সন, তারপরে হচ্ছে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। আর যদি কখনো দোষ বোঝায়, যদি কখনো দোষ বোঝায় বা খারাপ কাজ বোঝায়, সেখানে বসে 1 2 3। তার মানে আগে হয় ফার্স্ট পার্সন, তারপরে হয় সেকেন্ড পার্সন, তারপরে হয় থার্ড পার্সন। তাহলে যদি ভালো কাজ বোঝায় সেটা 2 3 1, খারাপ কাজ বোঝালে সেখানে 1 2 3। খেয়াল করছো কিনা? আমরা এখানে জাস্ট মনে করো 3 ফ্রেন্ডে মিলে রেস্টুরেন্টে গেছিলাম, ভালো কোনো কাজ, সেজন্য আমরা ইউ, হি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার।
খেয়াল করছো কিনা 2 3 1 একটু লিখে ফেলো 2 3 1 হচ্ছে ভালো আর 1 2 3 হচ্ছে খারাপ কাজ মনে করো তুমি আমি মিলে চুরি করতে গেছি সেটা 1 2 3 খারাপ যদি বোঝায় সেটা সাধারণত হচ্ছে 1 2 3 ওকে সেখানে আমরা ফার্স্ট পারসন প্রথমে তারপর হচ্ছে সেকেন্ড পারসন যেমন এই যে পরেরটা আই ইউ অ্যান্ড হি হ্যাভ কমিটেড দ্য রং যেহেতু খারাপ তাই 1 2 3 ওকে মেবি ক্লিয়ার এটা বুস্টারবুকে দেওয়া আছে সুন্দর করে এবার দেখে নিব এবার যে জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা এই পার্টটা প্রচুর পরিমাণে আমাদের কনফিউজ করে দেয় আমাদের ইংরেজিতে সাবজেক্টের পরে ভার্বের যে পজিশন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে কিছু ট্রিকি জায়গা আছে এই ট্রিকি জায়গাতে আমাদের একটু ঘোলাতে পারে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে বাক্যে যদি কখনো আজরাইল থাকে ওকে বাক্যে যদি কখনো আজরাইল থাকে তখন সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি থাকলে আজরাইল থাকলে প্রেজেন্ট পারফেক্ট প্রত্যেকে কমেন্ট করে ফেলো আজরাইল থাকলে প্রেজেন্ট পারফেক্ট আজরাইল থাকলে প্রেজেন্ট পারফেক্ট বাক্যে যদি কখনো আজরাইল দেওয়া থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলো আজরাইল থাকলে প্রেজেন্ট পারফেক্ট ইয়েস আজরাইল থাকলে প্রেজেন্ট পারফেক্ট দেখে দেখে একবার একটু লিখে আজরাইল ওকে যদি আজরাইল দেওয়া থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় ওকে কমেন্টে লিখবা এভাবে সেটা হচ্ছে এ জে জে আর ওয়াই এল ই বাকি যদি আজরাইল দেওয়া থাকে তাহলে সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এ দিয়ে হয় অলরেডি যে দিয়ে হয় জাস্ট জাস্ট নাও রিসেন্টলি ইয়েট লেটলি এভার you will see already just now recently yet lately ever clear present perfect tense okay চলে আসো question solve okay he has just যেহেতু just আছে তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে শিওর এটা গন জাস্ট নাও আছে আজরাইল আছে তার মানে সেটা ওকে হি হ্যাজ এটা হ্যাজ আছে তারপরে হবে V3 তার মানে হ্যাড বুঝছো কিনা ওকে তাহলে আজরাইল থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওকে আমরা চলে আসবো এরপরে যদি কখনো জেনি দেওয়া থাকে বাক্যে অর্থাৎ হিসাবটা হচ্ছে এরকম কখনো জেনি দেওয়া থাকে তখন ভার্ব হয় সিঙ্গুলার জেনিতে কি হয় জি দিয়ে হয় জেরান্ট ই দিয়ে হয় ইচ এভরি বা ইদার ইন দিয়ে হয় নিদার আর আই দিয়ে হয় ইনফিনিটিভ লিখে রাখো জেনি সমান সমান ভার্ব সিঙ্গুলার প্রত্যেকে লেখো জেনি সমান সমান ভার্ব সিঙ্গুলার জেনি সমান সমান ভার্ব সিঙ্গুলার জেনি সমান সমান ভার্ব সিঙ্গুলার ওকে জেনি সমান সমান হচ্ছে ভার্ব সিঙ্গুলার ওকে লিখে ফেলো প্রত্যেকে জেনি হলে ভার্ব হবে সিঙ্গুলার তাহলে জি দিয়ে হয় জেরান্ট অর্থাৎ এটা যদি সাবজেক্টের জায়গায় বসে জেরান্ট ইচ এভরি বা ইদার সাবজেক্টের জায়গায় নিদার বা ইনফিনিটিভ থাকলে ভার্ব হয় সিঙ্গুলার জেনি থাকলে ভার্ব হয় সিঙ্গুলার প্রত্যেকে লিখে ফেলো জেনি থাকলে ভার্ব হয় সিঙ্গুলার যেমন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল শিওর ইচ দেওয়া আছে তার মানে শিওর এখানে কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার ওয়াজ ওকে টু ইর এটা ইনফিনিটিভ তাহলে এখানে শিওর হবে ইজ হবে উত্তর রিডিং বুকস ওকে ভার্বের সাথে আইএনজি আছে তার মানে শিওর বুঝতেছি এটা জেরান্ট যদি হয় ভার্ব হবে কি সিঙ্গুলার ওকে জেরান্ট হলে ভার্ব সিঙ্গুলার রাইট চলে আসবো পরেরটা হচ্ছে পানি বাক্যে যদি পানি দেওয়া থাকে তখন যেটা করবা সেটা হচ্ছে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব দেখি ভালো পানি থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বাক্যে যদি পানি দেওয়া থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বাক্যে যদি পানি দেওয়া থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব প্রত্যেকে লিখে ফেলো বাক্যে যদি ওকে পানি দেওয়া থাকে তাহলে সেটা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব ওকে যদি পানি দেওয়া থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব তাহলে পি দিয়ে কি হয় পি দিয়ে হয় প্রিপোজিশন এ দিয়ে কি হয় অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্ড নট বাট নট অ্যালং উইথ অ্যাকম্পেনিড বাই অ্যাকম্পেনিড উইথ এন দিয়ে হয় শুধু এন দিয়ে হয় নট আই দিয়ে হয় ইন এডিশন টু ইনক্লুডিং টু কনক্লুডিং টু এই ওয়ার্ডগুলো থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে কি করব এই দেখো রুমা অ্যাজ ওয়েল অ্যাজ ঝুমা ওকে খেয়াল করছো কিনা অ্যাজ ওয়েল অ্যাজ লেখা আছে তার মানে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যে দ্বিতীয় সাবজেক্ট যেটা আছে অ্যাজ ওয়েল অ্যাজ থেকে দ্বিতীয় সাবজেক্ট পর্যন্ত বাদ মনে মনে কেটে ফেলতে হবে মনে মনে কেটে ফেলবো প্রত্যেকেই জাস্ট যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ আছে প্রথম সাবজেক্ট হচ্ছে রুমা হচ্ছে সিঙ্গুলার এই ভার্ব হবে সিঙ্গুলার পরেরটা দ্য